সাফাতকে আমান শেখ তলব করেছেন। রিহি এসে তা জানাতেই সাফাত রুম থেকে বেরিয়ে গেল। মিলি এতক্ষণ নিজের মতো করে মোবাইল দেখছিল, কিন্তু রিহির কথা শুনে মনে হলো অনেক জরুরি কিছু জানাবেন, তাই সেও সাফাতের পিছু নিল। সাফাত দাঁড়িয়ে আছে, সে ভাবছে কি বলতে পারে তার বাবা। রাতে তো সবাইকে একসাথে এভাবে ডাকে না, ব্যবসা সংক্রান্ত কোনো কথা থাকলে এভাবে পরিবারের সবাইকে রাখে না। তাহলে কি পারিবারিক কিছু জানাবেন? বাবা। আমান শেখ মাথা নিচু করে বসেছিল। সাফাত একটু এগিয়ে ডাকতেই তিনি চোখ তুলে তাকালেন। ডেকেছ যে? তোর বউ কই? আমান শেখ এদিক ওদিক তাকাতেই সিঁড়ির কাছে মিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসল। সাফাত? জি বাবা। সাফাত এগিয়ে এলো। আমান শেখকে আজ এলোমেলো লাগছে। লাগবে নাই বা কেন? একমাত্র ছেলের সম্পর্কে এমন সিদ্ধান্ত নিতে তার গা কাঁপছে, কিন্তু ছেলেরও একটা নিজস্ব পরিবার আছে, তাই না চাইতেও এই সিদ্ধান্তটা নিতে হলো। তুমি তোমার বউকে নিয়ে ঢাকায় চলে যাও, ওখানে আলাদা করে সংসার করো। সাফাত থমকালো, তার দৃষ্টি এলোমেলো। বাবা কি বলছে সব? সাফাত, বাবা এসবের মানে কি? আমি তোমাদের ছাড়া থাকার কথা কোনোদিন মাথায় আনিনি। বলেই আবারও অনুনয়ের সুরে বলে উঠল, বাবা এমন করো না প্লিজ। আমি তো করছি না, চেয়েছিলাম আমার ছেলের সহ একসাথে থাকবো, কিন্তু তুই বিয়ে করেছিস, এখন আমাদের চেয়ে ওই পরিবারটা তোর উপরে থাকবে। বলেই তিনি মিলির দিকে তাকালেন। তুমি এটাই চাচ্ছ তো? মিলি তাকালো। এই বৃদ্ধা কেমনে তার পরিকল্পনা বুঝে নিল। পরক্ষণেই মিলির ভাবনা আসলো, যা হয়েছে ঠিকই হয়েছে, এখন অত কিছু ভাবতে হবে না, তার পরিকল্পনাটা তো পূর্ণ হচ্ছে। বাবা ওর চাওয়াতে কি এসে যায়? সাফাত, বিয়ে তুমি করেছো, সেই অনুযায়ী মেয়েটার সব কিছুতে খেয়াল রাখার দায়িত্ব তোমার। তোমার স্ত্রী তো আমাদের থেকে আলাদা হতেই চাচ্ছে। বাবা ভুল আমি করে ফেলেছি, এটা যদি করো তবে এটা আমার সর্বোচ্চ শাস্তি হবে। তোমার স্ত্রী তো তাই চাই। আমি তো চাই না, আমি তোমাদের সাথে পরিবারের সাথে মিলেমিশে থাকতে চাই। বিয়ের আগে তো পরিবারের কথা ভাবনি, তবে এখন আর বলেও লাভ নেই। তখন যখন ভাবনি, এখন ভাবার দরকারও নেই। বলেই আমান শেখ বসা থেকে উঠে সিঁড়ির কাছে এগিয়ে যেতে গিয়ে থেমে গেলেন। তিনি সামনের দিকে তাকিয়ে সাফাতের উদ্দেশ্যে বললেন, তোমরা চাইলে কালই রওনা দিতে পারো, ভেবো না বের করে দিচ্ছি। তুমি এই বাড়ির একমাত্র ছেলে, তোমার জন্য দরজা সব সময় খোলা। বলেই আমান শেখ সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। কেউ ভালোভাবে খেয়াল করলে দেখত আমান শেখের চোখেও পানি টলমল করছে। তার একমাত্র ছেলে তার কাছে আর থাকবে না, এটা সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি, কিন্তু আজ সেটা হতে চলেছে। হয়তো আজকে ছেলে যেতে চাইছে না, কিন্তু বছর ঘুরতেই সে ছেলে আর এখানে আসতে চাইবে না। এটা ভাবতেই আমান শেখের মতো শক্ত মানুষের মন নরম হয়ে যাচ্ছে। না চাইতেও তার একমাত্র ছেলেকে হারাতে হচ্ছে। পরের দিন ভার্সিটিতে নিহিলা একাই গেল। অরিনের জ্বর আসায় সে যায়নি, কিন্তু পরীক্ষার আগে সব সময় ক্লাসে উপস্থিত হওয়া লাগে, তাই বাধ্য হয়ে নিহিলা ভার্সিটিতে এসেছে। ক্লাস শেষ করে রাস্তায় দাঁড়ালো। ভাগ্য খারাপ আজকেই হলো। সন্ধে ঘনিয়ে আসছে, কিন্তু কোনো সুবিধে মতো গাড়ি পাচ্ছে না। নিহিলার অস্থির অস্থির লাগছে, কি করবে ভেবে পাচ্ছে না। গাড়িতে ওঠো। কণ্ঠস্বর পেতেই নিহিলা মাথা তুলে তাকালো। রাহানের গাড়ি। এই মানুষটা তার সব অস্বস্তির সময়ে কোথা থেকে যেন এসে হাজির হয়ে যায়, সে ভেবেই উঠতে পারে না। নিহিলা গাড়িতে উঠে বসতেই রাহান গাড়ি ছেড়ে দিল। সামনেই একটা কফি শপ পড়ায় রাহান গাড়ি থামালো। গাড়ি একপাশে রেখে রাহান নিহিলার দিকে তাকাতেই সেও তাকালো। নিহিলা কফি শপটির নাম পড়ে রাহানের দিকে তাকালো। আমি তো কফি খাবো বলিনি। তোমাকে গিয়ে খেতে বলেছে। তো থামলেন যে? নিহিলার কথা শুনে রাহান ভ্রু কুঁচকে তাকালো। তোমার জন্য তো থামাইনি, আমার ইচ্ছে হয়েছে তাই থামিয়েছি। মানুষটার এমন সরাসরি জবাবে নিহিলার অপমান বোধ হলো। সে বোকা বোকা প্রশ্ন করেছে, তাই বলে এভাবে জবাব দেবে? রাহান গাড়ি থেকে নেমে নিহিলার দিকে তাকাতেই নিহিলা চোখ ফিরিয়ে নিল। চোখ ফিরিয়ে নিচ্ছে যে? এখানে তো শুভ দৃষ্টি করছি না, তুমি যাবে কিনা সেজন্যই তাকিয়েছি। রাহানের এমন কথায় দ্বিতীয়বারের মতো নিহিলার অপমান বোধ হলো। কি আশ্চর্য!
এইভাবে কথা বলার কি আছে? আমি যাব না। নিহিলা ফিরে গেল। সে ভেবেছিল রাহান হয়তো ডাকবে, কিন্তু সে নিহিলার জবাবের কোনো পরোয়া না করে গাড়ির চাবি নিয়ে নিল। ঠিক আছে। রাহানকে এগিয়ে যেতে দেখে নিহিলা পিছু নিল। এভাবে একা গাড়িতে সে বসে থাকবে? নিহিলা রাহানের পিছু পিছু হেঁটে কফি শপে ঢুকলো। রাহান দেখেও কিছু বলল না। রাহান গিয়ে কফির অর্ডার দিতেই কিছু সময় পরে কফি চলে আসলো। নিহিলা আর চোখে রাহানের দিকে তাকালো। মানুষটা কফি খেতে খেতে মোবাইলে কি জানি দেখছে। তা দেখে নিহিলা মনে মনে গালি দিল। একটা মানুষ তার সামনে জীবন্ত বসে আছে, তার সাথে একটু কথা বলবে তা না করে মানুষটা নিজেই মরছে। আমাকে না দেখে কফি শেষ করো, উঠবো এখন। নিহিলা চোখ ফিরিয়ে নিল। এইবার তার নিজেকে ধরেই গালি দিতে ইচ্ছে করছে। আজকে কি হয়েছে কি জানি, একদিনে এত সব অপমান নিহিলা নিতে পারছে না। হেই রাহান। নিহিলা তাকালো। একটি মেয়ে এসেই রাহানের পাশে দাঁড়ালো। সে ভ্রু কুঁচকে পর্যবেক্ষণ করে নিল। ওয়েস্টার্ন ড্রেস পরিহিতা এক মেয়ে। মেয়েটির কথাবার্তার ধরনে বোঝা যাচ্ছে রাহানের অনেক পরিচিত। মেয়েটির এমন উৎফুল্ল সম্বোধনে নিহিলা রাহানের দিকে তাকালো। রাহানের মুখভঙ্গি বোঝা যাচ্ছে না। ভ্রু কুঁচকে মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে নিল। নিহিলা মনে মনে ভাবল হয়তো সে এখানে আছে তাই রাহান বিরক্ত হয়েছে। এমন দুজন পরিচিতের মাঝে নিহিলার থাকতে ইচ্ছে করল না। আর হয়তো মানুষগুলোরও অস্বস্তি হবে ভেবে নিহিলা টেবিল ছেড়ে উঠে গেল। নিহিলার এমন করে উঠে সরে যাওয়াতে রাহান দেখেও কিছু বলল না। তা দেখে নিহিলার মনে মনে খারাপ লাগা কাজ করলো। আসলেই তো, সে তো আগাছার মতো ওখানে বসেছিল। নিহিলা একটু সরে রেলিং ধরে নদীর দিকে দৃষ্টি দিল। এই কফি শপটি নদীর পাশেই। মাঝে মাঝে হালকা বাতাস বইছে। পরিবেশটা অনেক সুন্দর। এই জন্যই বোধহয় অনেক মানুষের আনাগোনা। আচ্ছা, রাহান ভাই সবসময় নদী টাইপ জায়গায় কেন যায়? মানুষটার কি নদী পছন্দ? নিহিলা ভাবনাটা সরিয়ে দিল। এই মানুষটার কথা সে কেন ভাবছে? যে প্রতি পদে পদে তাকে অপমান করতে একচুল পরিমাণও ছাড়ে না, তার কথা কেন ভাববে? আজকের পর থেকে মানুষটার কথা তার মাথায়ও আনার দরকার নেই। নিহিলা তাকালো। আচ্ছা, মেয়েটা কে হতে পারে? এভাবে এত উৎফুল্ল হয়েই বা সম্বোধন করলো? হয়তো রাহান ভাইয়ের অতীব কাছের, নয়তো নিহিলাকে উঠে যেতে দেখেও কেন আটকালো না? নিহিলা ভেবেছিল মানুষটা বলবে, তুমি উঠছো কেন, বসো, কিন্তু বলেনি। আচ্ছা, মেয়েটা কি রাহান ভাইয়ের কাছের কেউ? আচ্ছা, তার থেকেও কি কাছের? পরক্ষণে নিহিলা থমকালো। ছি ছি, সে এইসব কেন ভাবছে? নিহিলা তো কয়েকদিনের অচেনা আত্মীয় মাত্র, তার সাথে এসবের তুলনা সে করছে। নিহিলা তো অনেক নিচের, কোথায় আকাশ আর কোথায় পাতাল। রাহান কফিটা হাত থেকে টেবিলে রাখলো। অদূরে নদীর দিকে দৃষ্টি নিবদ্ধ নিহিলার দিকে এক পলক তাকালো। নিহিলার দিকে দৃষ্টি আবদ্ধ রেখে মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, কিছু বলার আছে? মেয়েটি এতক্ষণ রাহানের মুখের দিকেই তাকিয়েছিল। সে ভেবেছিল রাহান তাকে ফর্মালিটি রক্ষার জন্য হলেও বুঝতে বলবে, কিন্তু না। সামনের সিটের মেয়েটা উঠে যাওয়ার পরেও রাহান তাকে বসতে বলল না। অথচ ওই মেয়েটা সরে গেছে। রাহানের আবারও ভ্রু কুঁচকালো। তা দেখে মেয়েটি বোকা বোকা হাসল। না, অফিসের চেনা তাই ভাবলাম। অফিস আর বাইরে ঘুরিয়ে ফেলেছেন আপনি। কাজের জায়গা আর বাইরের জায়গা আলাদা। আমি আলাদা আলাদা জায়গাতে আলাদা রকমভাবে রাখতেই পছন্দ করি। দুই জায়গায় সংমিশ্রণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। মেয়েটি অপমান বোধ করলো। এই একটা মানুষকে নিজের মতো আকর্ষণ করার জন্য কত কিছুই না করলো, অথচ এতদিনে অফিসের সব ছেলেরা তার হাতের মুঠোয় আসলেও যার জন্য এত কিছু, সেই ফিরে তাকালো না। মেয়েটি ভাবলো, আচ্ছা, মানুষটার মতো সুন্দর বিকল্প অনেক ছেলেই তো তার হাতের মুঠোয় এসেছে, তবুও সে এই মানুষটার পেছনে পড়ে আছে। হয়তো সবাই তার প্রতি আকর্ষণ হয়েছিল, কিন্তু এই মানুষটার আচার আচরণ ভিন্ন। তার দিকে অফিসের প্রায় মানুষ তাকাতে বাধ্য হয়েছে, কিন্তু এই মানুষটি ছাড়া। তাই বোধহয় মনের ভেতর জেদ চেপে গিয়েছে। মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহান এক কর্মচারীকে ডাক দিল। রাহান মেয়েটিকে সামনের সিটে বসতে বলে জিজ্ঞেস করলো, কি নেবেন? মেয়েটি খুশি হয়ে গেল। সে তো এটাই চাচ্ছিল। ভীষণ আগ্রহের সহিত উত্তর দিল ও কফি খাবে। রাহান কর্মচারীকে তা বলে চেহার চেড়ে উঠে দাঁড়ালো। এ কি, কই যাচ্ছেন? আকবাড়ি এসেছেন যখন ভদ্রতা হিসেবে কফি অর্ডার দিয়েছি, খেয়ে যাবেন।
বলেই মেয়েটিকে ওভাবেই ভাবনার ধ্যানে রেখে রাহান এগিয়ে একদম রেলিংয়ের পাশে নিহিলার কাছে আরেকটা চেয়ারে বসে পড়ল। নিহিলাও এগিয়ে এসে বসতেই রাহান কফির কাপে চুমুক দিতে দিতে সামনের দিকেই দৃষ্টি রেখে প্রশ্নবোধক কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার? কিছুই না, স্পেস করে দেয়া প্রয়োজন মনে হয়েছে বিধায় চলে গিয়েছি। রাহান জবাব না দিয়ে মোবাইলের স্ক্রিনে দৃষ্টি নিল। নিহিলা তাকালো। আপনি তো ঠিকই অন্যদের মতো, তাহলে অরিন আহান এত এমন কেন বলে? কেমন বলে? এই যে অন্যদের চেয়ে আলাদা, গম্ভীর। এটা ওদের ভাবনা। ওদের ভাবতে বাধ্য করেন। নিজেকে এমন করে উপস্থাপন করার কি আছে? আর কি বলে? রাহান স্বাভাবিক ভঙ্গিতেই কফির কাপে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করলো, সেটা ওদের সাথে মিশলেই জানতে পারতেন। আমার কাছে থেকে কেন জানতে চাচ্ছেন? কথা যে তুলেছে তার থেকেই জানতে চাইলাম। নিহিলা দৃষ্টি ফিরিয়ে নিল। সে পাশেই বহমান শান্ত নদীটির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। এই যে অন্যদের থেকে আলাদা, মেয়েদের সাথে কথা বলেন না, আকর্ষণ নেই। চাইলে দেখিয়ে দিতে পারি আকর্ষণ আছে কি নেই। বলতেই নিহিলা স্তব্ধ দৃষ্টিতে রাহানের দিকে তাকালো। তার ভাবনাতে আসেনি এই মানুষটা এমন কথা বলবে। সে তো এমনি মানুষটাকে নাড়িয়ে দেওয়ার জন্য কথাগুলো বলেছিল। নিহিলা দৃষ্টি ফিরিয়ে নিল। এমন গম্ভীর মুখে আপনার এমন কথা মানাই না। কেমন কথা? নিহিলা বিরক্ত হওয়ার ভান করে উঠে দাঁড়ালো। সে ভেবেছিল তার উঠে যাওয়াতে রাহানও উঠে দাঁড়াবে, কিন্তু না, ছেলেটা ঠিকই নিজের মতো করে কফির কাপে চুমুক দিচ্ছে। আশ্চর্য, বাসায় যাবেন না? তোমায় কি আটকে রেখেছে? নিহিলা না পারতে আবারও সামনে বরাবর একই জায়গায় বসে পড়ল। আজকের এই মানুষটা আর এতদিনের মানুষটাকে সে গুলিয়ে ফেলছে। কফি শেষ করে রাহান উঠে দাঁড়ালো। নিহিলা নিজের আত্মসম্মান নিয়ে বসে রইল। আগের বার সে ওঠার পরেও মানুষটা নিজের মতো করে ছিল, তাহলে এইবার সে উঠবে না। নিহিলা তাকিয়ে আছে। রাহান এগিয়ে গেল। মানুষটা তাকে ডাকলও না। নিহিলা আশেপাশে তাকালো। না, এখন এত ইগো নিয়ে থাকতে পারবে না। কোন সময় অঘটন ঘটে যায়। নিহিলাও পিছু পিছু গাড়িতে উঠে পড়ল। রাতে খাবার খেয়ে রুমে আসতেই অরিন একটু পর ঢুকলো। তা দেখে নিহিলা ভ্রু কুচকালো। কি ব্যাপার অরিন, ঘুমাবি না? অরিন কাচুমাচু ভঙ্গিতে নিহিলার দিকে তাকালো। আজ আমি আমার রুমে থাকবো। কেন, কি ব্যাপার বলতো? আসলে নিকের সাথে একটু পার্টিতে যাব। কি বলিস? এত রাতে ফুপিরা জানতে পারলে কি হবে জানিস? আরে দূর, আহান ভাই সবসময় এসবে থাকে, আর এগুলো এখানে স্বাভাবিক। আর কেউ জানতেও পারবে না। ভোরের আগে আমি চলে আসবো, কাউকে বলিস না। বলেই অরিন নিহিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। নিহিলা কি করবে ভেবে উঠতে পারছে না। কিছু সময় পরে মোবাইলে মেসেজের শব্দে ধ্যান ফিরতেই সে মোবাইলের দিকে দৃষ্টি দিল। মেসেজটা রিহির নাম্বার থেকেই এসেছে। লিখেছে যেন নিহিলা চুপচাপ থাকে। নিহিলার ইচ্ছে করলো রিহিকে এসব থেকে দূরে সরাতে, কিন্তু সে অতিরিক্ত আগ বাড়িয়ে কিছু বলতে গেলেই হিতে বিপরীত হবে ভেবে মাথা শান্ত রাখার চেষ্টা করলো। কিন্তু এসব সে সহ্যও করতে পারছে না। নিহিলা মায়ের নাম্বারে কল দিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। আচ্ছা, ঠিক মতন পড়ছিস তো মা? ঠিক মতন পড়াশোনা করবি। আজ রাখছি, ভালো থাকিস। বলেই রাহেনা বেগম মোবাইল রেখে দিল। রাহেনা বেগমের শেষ কথাটা নিহিলার মনে প্রভাব ফেলল। আসলেই কি সে কি ঠিক মতো পড়ছে? সে তো এখানে পড়াশোনা করতে এসেছিল, এইসব ভাবনা আর ঘোরাঘুরির জন্য তো আসেনি। সাফাত ভাইয়ের অনুভূতি ভুলতে পেরেছে ঠিকই, কিন্তু আর পড়াশোনাটাই তো করতে পারছে না। নিহিলা মনে মনে সিদ্ধান্ত নিল, এমন করলে তো চলবে না, তার পড়াশোনা করতে হবে। সকালে নাস্তা সবার সাথে বসেই করল নিহিলা, যদিও সবাই বলতে রাহান ভাই ছিল না। তিনি অফিসের কাজে প্রায় এমন বাইরে যান। নাস্তা করে অরিন আহান যে যার রুমে চলে যেতেই নিহিলা রিনা আহমেদের দিকে তাকালো। এই একটা মানুষকে আগে রাজি করাতে হবে। উনি যদি রাজি হয় তাহলে নিহিলার কাজ হয়ে যাবে। নিহিলা নাস্তার এঁটো প্লেটগুলো নিয়ে রিনা আহমেদের পিছু পিছু রান্নাঘরে ঢুকলো। তা দেখে রিনা আহমেদ নিহিলার মুখের দিকে তাকিয়ে এগিয়ে এলেন। নাকি নিহিলা হাতে থাকা নাস্তার প্লেটগুলো রাখলো। ফুপি, আমি একটা কথা বলবো, রাখবে তো? হ্যাঁ, অবশ্যই রাখবো।
বল। নিহিলা তার হাত বাড়িয়ে দিল। আগে কথা দাও। এই যে দিলাম। ফুপি, আমি চাইছি হোস্টেলে উঠে যেতে। সে কি? কেন? কোনো সমস্যা হচ্ছে? আরে না ফুপি, এখন তো চিনে গেছি, আমি মাঝে মাঝে আসবো। তুমি কিন্তু কথা দিয়েছো, না বলবে না। রিনা আহমেদ রাজি হলেন না। নিহিলা বেশ কিছুক্ষণ বোঝানোর পরে তিনি মুখ ভার করে রাজি হলেন। ঠিক আছে, সবসময় এসে এসে দেখে যাবি আমাকে। রিনা আহমেদের এই একটা কথায় নিহিলা স্বস্তির শ্বাস ফেলল। নিহিলা রিনা আহমেদকে জড়িয়ে ধরল। সে ভাবল যেভাবেই হোক তার আজকালের মধ্যে চলে যেতে হবে। অবশেষে সে এসব থেকে দূরে থাকবে। সে মন দিয়ে পড়াশোনা করবে আর কারোর প্রতি কোনো অনুভূতি আনবে না। এসব আজে বাজে ভাবনা আর মাথায়ও আনবে না। বাকি দিনগুলো হোস্টেলেই কাটিয়ে দেবে। দেখতে দেখতে মাঝখানে 3 বছর কেটে গেছে নিহিলার। এই তো আর কয়েকদিন পরেই সে এই জায়গাটা ছেড়ে যাবে। মায়া বসে গেছে। কিভাবে থাকবে সে? কয়েক বছর যেন চোখের পলকে কেটে গেছে। এই জায়গায় হয়তো তার আর আশা হবে না। শেষবারের মতো নিহিলা সব গোছগাছ করে নিচ্ছে। রিনা আহমেদ অনেক দিন ধরে যেতে বলছেন। সেই হোস্টেলে আসার পর থেকে আর তেমন যাওয়া হয়নি। যদিও নিহিলা কথা দিয়েছিল সে নিয়ম করে ওই বাড়িতে যাবে, কিন্তু কথা অনুযায়ী যাওয়া হয়নি। সে নিজেকে আড়াল করতে চেয়ে। রাহান ভাই মাঝে মাঝে অরিনকে নিতে আসতো, কিন্তু নিহিলা আড়ালে লুকিয়ে যেত। এই 3টে বছরে একবারও দেখা হয়নি। বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব হয়, তবুও নিহিলা ওই বাড়িতেও যায় না। মাঝে মাঝে অরিনের সাথে কল করে খবরাখবর নেয়। মাঝে মাঝে অরিন কথার ফাঁকে রাহান ভাই অফিসের কাজে বাইরে গিয়েছে জানালে তবেই যায়। গিয়ে সেদিনের মধ্যেই চলে আসে। এ নিয়ে রিনা আহমেদের বেজায় রাগ, কিন্তু নিহিলা নিজে বাঁচার জন্যই এত সব করেছে। অনুভূতির সূচনা বুঝতে পেরেই আড়ালে চলে আসার আয়োজন। সে জানে আদৌ অনুভূতি রয়ে গেছে, তাই তো যাওয়া হয় না। কিন্তু আজকে আর না গিয়ে উপায় নেই। এই তো পরশুই তার ফ্লাইট। নিহিলা নিজেকে পরিপাটি করে বেরিয়ে পড়ল। সে ওই মানুষটার মুখোমুখি হতে চাচ্ছে না, কিন্তু কিছুই করার নেই। অরিন থেকে শুনেছে রাহান ভাইকে বিয়ের জন্য অনেকে বলেছে, কিন্তু উনি এড়িয়ে গেছেন। নিহিলা কথাগুলো মাথায় থেকে ঝেড়ে ফেলল। গাড়ি থেকে নেমে বাড়ির সামনে আসতেই তার অদ্ভুত শিহরণ বয়ে গেল। এমন না যে এই 3 বছরে এই প্রথম সে এসেছে, কিন্তু কেন জানি খারাপ লাগছে। প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই তো প্রথম যেদিন এই বাড়ির সামনে এসেছিল, ঠিক এমনই অনুভূতি হয়েছিল। ভয়, অস্বস্তিতে ঘেরা এক অনুভূতি ছিল সেদিন। আজকেও তেমন অনুভূতি। সেদিন প্রথম আশা ছিল, আর আজ শেষ আশা। নিহিলা চারিদিকে তাকিয়ে বাড়িটিকে একবার পর্যবেক্ষণ করে নিল। সেই বাগানের সামনে একটু এগিয়ে গেল। এই তো এই জায়গাটাতে গোলাপের ডাল পড়েছিল। মানুষটা কি যত্ন সহকারে তাকে কাটা থেকে আটকে দিয়েছিল। এসবের কারণেই তো অনুভূতি জন্মে গিয়েছিল। মুহূর্তটা মনে পড়তেই নিহিলা নিজেকে সংযত করল। সে বাগান থেকে চোখ ফিরিয়ে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে আসতেই দোতলার ব্যালকনিটাতে চোখ আটকে গেল। মুহূর্তে দুজনের চোখাচোখি হয়ে গেল। কতগুলো দিন মাস পরে এই মানুষটার একদম সামনে। নিহিলার মনের ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। সে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে নিল। পা বাড়াতে নিতেই না চাইতেও আরেকবার ওপরে দৃষ্টি গেল। রাহান ভাই নেই, বোধহয় ভেতরে চলে গেছে। নিহিলা হাসল। ভালোই হয়েছে, বেশি অনুভূতি জন্মাতে দেয়নি। নয়তো এরকম এড়িয়ে চলা, এতদিন পরে দেখা, এসব সে সহ্য করত কীভাবে? এই মানুষটার তো তার প্রতি কোনো অনুভূতি নেই, তবে সে কেন আগ বাড়িয়ে এভাবে বোঝা হয়ে থাকবে? নিহিলা না চাইতেও চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে চোখ মুছে বাড়ির কলিং বেল বাজাতেই অরিন এসে দরজা খুলে দিল। সে জড়িয়ে ধরে নিহিলাকে ভেতরে নিয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়ল, কিন্তু রাহান ভাই আসলো না। যদিও বা উনি নিহিলা আসার পরে এক মুহূর্তের জন্য নিচে নামেনি, তা থেকে নিহিলা নিজেকে সরিয়ে রাখতে পেরেছে। রিনা আহমেদ অরিনকে পাঠালো রাহানকে ডাকতে। বেশ কিছুক্ষণ পর অরিন এসে জানালো, ভাইয়া আজ খাবো না। আহান অরিনের দিকে তাকালো। রিনা আহমেদ এগিয়ে এলেন। খাবে না মানে? যদি ইচ্ছে হয় তাহলে অল্প করে দিয়ে প্লেটটা রুমে দিয়ে আসতে বলেছে। বলতেই রিনা আহমেদ প্লেট নিয়ে রুমে চলে গেল।
নিহিলা ভাবল কেন আসলো না মানুষটা, পরিবারের সাথেই তো খেত উনি, তাহলে কি মানুষটিও নিহিলাকে এড়িয়ে যেতে চাইছে? কিন্তু উনি কেন এড়িয়ে যাবেন? মানুষটির তো আর নিহিলার মতো অনুভূতি নেই, তাহলে কি এসবের সাথেও নিহিলা ওতপ্রোতভাবে জড়িত? নিহিলা মলিন শ্বাস ফেলল। সে এসব কি ভাবছে? আজকে যে কোনো জায়গায় এত মূল্য কেন দিচ্ছে? সে তো এসব কিছুই হতে দেয়নি, নিজের জন্যই নিজে সরে গিয়েছিল। নিহিলা মাথা থেকে ভাবনাটা ঝেড়ে ফেলে দিল। খাবার খেয়ে অরিন আহান আগেই রুমে চলে গিয়েছিল। তারা আজ আড্ডা দেবে। নিহিলা আগের মতোই চিপস ভেজে নিল। সে বাটিটা নিয়ে ওপরে উঠে দ্রুত পদে রুমের দিকে অগ্রসর হতে নিতেই রাহানের কণ্ঠস্বর পেয়ে থেমে গেল। মানুষটির এমন কথায় নিহিলা থমকে গেল। সে পিছু ফিরে তাকাতে পারল না। এই একটা কথায় ভিতরে সব চুরমার হয়ে যাচ্ছে তার। আলহামদুলিল্লাহ। আপনি? আমি মানুষের পিছনে দেখে কথা বলি না। কানা করেছিল কেন? কই? বলতেই নিহিলার বাড়িতে ঢোকার সময়ের কথা মনে পড়ে গেল। কিন্তু মানুষটা তো ভেতরে চলে গিয়েছিল, তবে আবার খেয়াল করলো কিভাবে? তাহলে কি দ্বিতীয়বার আবারও এসেছিল? পালিয়ে গিয়েছিলে? পালাবো কেন? প্রশ্ন আমি করেছি। আসলে আমার পড়া হচ্ছিল না, বিধায় হোস্টেলে গিয়েছিলাম। ওখানে পড়াশোনাটা ভালো মতোই হয়েছে। কেন হচ্ছিল না? নিহিলা জবাব দিল না। রুম থেকে নিহিলার উদ্দেশ্যে অরিন আহমেদ এসে আসতে নিহিলা বাকি নিয়ে পিছু ফিরে গেল। ওরা ডাকছে, আমি যাচ্ছি বলেই নিহিলা অগ্রসর হতে নিল। আবার বাড়িয়ে যাবে? না তো, আপনার এক একটা সময় অনেক গুরুত্বপূর্ণ রাহান ভাই। আমার মতো ক্ষুদ্র মানবীর পেছনে এই সময়টা কেন দিচ্ছেন? কে বলেছে তোমার পেছনে সময় দিচ্ছি? আর ক্ষুদ্র মানবী কেন? তুমি তো বেশ বড় হয়েছ। নিহিলা তাকালো। তাহলে কি মানুষটা একটু হলেও পাল্টিয়েছে? এই তো মজার কথা বলার চেষ্টা করছে, কিন্তু তা ওনার মুখ ভঙ্গিমার সাথে যাচ্ছে না। নিহিলা কি তা বলবে? না থাক, পরে আবার সেই আগের মতো গম্ভীর ভাবটা চলে আসবে। আমি আসছি বলেই নিহিলা দ্রুত পায়ে জায়গা ত্যাগ করলো। নিহিলা পেছন ফিরে কয়েক পা বাড়াতেই রাহান পিছু ফিরল। সে পেছনে থেকে কিছু একটা বলতে গিয়ে নিজেকে থামিয়ে দিল। সে কেন এসব করছে? তার সাথে তো এমন কিছু মানাচ্ছে না। সে রুমে এসে বারান্দার দোলনাটিতে বসল। চুপচাপ খোলা আকাশটির দিকে তাকিয়ে রইল। তার সব কিছু পাল্টে যাচ্ছে, কিন্তু কাউকে বোঝাতে পারছে না। কেন এসব হচ্ছে তা সে ভালো মতোই জানে। এই 3 বছরে প্রায় সময় সে অরিনকে নিয়ে আসতো ভার্সিটি থেকে। এরপর পরে নিজেকে সংযত করেছিল, কারণ তার সাথে তো এসব যাচ্ছে না। রাহান চুপচাপ রেলিংয়ের ধারে এগিয়ে গেল। ট্রাউজারের পকেটে হাত গুজে অদূরে দৃষ্টি দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিহিলার কেন জানি খারাপ লাগছে, তার দম বন্ধ লাগছে। এতগুলো দিন তো এই জন্যই দূরে সরেছিল, তবে আবারও কেন এসব সামনে পড়তে হলো? যতক্ষণ ওখানে ছিল বুক ধরফর করছিল। সে বুকে হাত দিয়ে বড় শ্বাস ফেলল। এটাই শেষবার, আর তো আসবে না সে। একেবারের জন্য চলে যাবে। নিহিলা সব গোছগাছ করে নিল। হোস্টেল রুমটার প্রতি মায়া জন্মে গেছে। সে সব কিছু ঠিকঠাক করে বসা থেকে উঠে জানলার দিকে এগিয়ে গেল। শেষবারের মতো জানলাটির বাইরে দৃষ্টি দিল। সে আলতো করে পর্দাগুলো ছুঁয়ে দিল। এরপরে মনকে শক্ত করে পর্দা টেনে দিয়ে ব্যাগ সব নিয়ে বেরিয়ে পড়ল। এয়ারপোর্টে রিনা আহমেদরা আসবেন বিদায় দিতে। নিহিলা এয়ারপোর্টে নেমে আশেপাশে তাকাতেই অরিন এসে দাঁড়ালো। একে একে আহান আর রিনা আহমেদও এসে দাঁড়ালেন। নিহিলা একটু উঠে দিল। তার ভাবনাতে এসেছে কোনো একটা ইমাজিন হোক যে রাহান ভাইও এসেছে, কিন্তু অনেকক্ষণ কথা বলে বুঝতে পারলো তিনি আসেননি। তিনি অফিসের কাজে বাইরে গিয়েছেন, আজ ফিরবেন। আচ্ছা, উনি যদি নিহিলা চলে গেছে জানে, তাহলে কি খারাপ লাগবে? পরক্ষণেই নিহিলা নিজের বোকামির জন্য হাসল। ওনার কেন খারাপ লাগবে? নিহিলা সবার সাথে বসে রইল। পাশেই অরিন আহান কথা বলছে। নিহিলা চারপাশে তাকালো। শেষবারের মতো জাপান দেখে নিচ্ছে। সে জানে হয়তো আর আসা হবে না। প্রথমবার এখানে পা রাখার স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর মুহূর্ত, নতুন জায়গা আর স্বপ্নের জায়গা। আহার নিতে এসেছিল।
তারপর রাহান ভাইয়ের প্রথম দেখাতেই ধমক। নিহিলার চোখে একে একে সব ভেসে উঠছে। কত সময় কত দ্রুত ফুরিয়ে যায়। দেখতে দেখতে 4 বছর সে কাটিয়ে দিয়েছে এখানে। আজ বাড়ি ফেরার পালা। ওপরে মনিটর থেকে শেষবারের মতো আওয়াজ আসলো, বোর্ডিং আওয়ার শেষ। যাত্রীদেরকে উদ্দেশ্য করে স্পিকারে বলছে। নিহিলা অরিনকে জড়িয়ে ধরল। আহানকে সহ বিদায় দিয়ে সে পা বাড়ালো রিনা আহমেদের কাছে। শুধু একটা বছর কাছে ছিলি, কিছুই তো করতে দিলি না। এই 3 বছর যখন ইচ্ছে দেখতে পারতাম চলে আসতিস, কিন্তু এখন তো আর তাও পাবো না। মায়ের মতো আগলে রেখেছো, যা করেছো অনেক বেশি করেছো ফুপি, কৃতজ্ঞতা রইল। রিনা আহমেদ এক গাদা আদেশ দিল। তার চোখ গড়িয়ে অশ্রু পড়ছে। ভাবতেও অবাক লাগছে যে এই মেয়েটিকে সে হয়তো আর কাছে পাবে না। নিহিলা চোখ মুছে পা বাড়ালো। রিনা আহমেদের দিকে তাকিয়ে মনে মনে বলল, চিন্তা করো না ফুপি, তোমাকে আমি পরিবারের সাথেই মেলাবো। নিহিলা হাঁটতে হাঁটতে পিছু ফিরে তাকালো। এই মানুষগুলো তার দ্বিতীয় পরিবার ছিল, অচেনা দেশের পরিবার। নিহিলা ঝাপসা দৃষ্টিতে তাদের হাত নাড়িয়ে বিদায় দিল। নিহিলাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ তাকিয়ে রইল ওরা। অরিন আহানের মন খারাপ। রিনা আহমেদও চোখ মুছে বসা থেকে উঠে দাঁড়ালেন। এইবার ফিরতে হবে। বাসায় শুধু শফিক আহমেদ আছেন। রাহান আজ বাইরে থেকে ফিরবে। ছেলেটাকে কিছু ভালো মন্দ খেতে দিতে হবে। রিনা আহমেদ অরিন আহানকে ডাক দিতেই অরিন আহান না করল। আর একটু থাকি, নিখিলের ফ্লাইটের প্লেনটা অন্তত দেখি শেষবারের মতো। রিনা আহমেদ বিরক্তি করল না, তিনিও দাঁড়িয়ে রইলেন। নিহিলা সব কিছু শেষ করে প্লেনে নিজের সিটে গিয়ে বসে পড়ল। ভাগ্য ভালো জানলার পাশেই সিট পড়েছে। অন্য সময় হলে খুশি লাগত, কিন্তু আজকে আর লাগছে না। আজ যেন ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। এতদিন একটা আশা ছিল, কিন্তু আজ সেটাও আর নেই। একেবারের জন্য মিলিয়ে গেল। নিহিলার হুট করে কান্না চলে আসলো। কান্নার মাঝে হিচকি উঠতেই আশেপাশের মানুষগুলো তার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো। নিহিলার লজ্জায় অস্বস্তিতে ঘিরে ধরতেই সে মাথা নিচু করে ফেলল। মানুষগুলো একবার দৃষ্টি দিয়েই তারপর ফিরিয়ে নিয়েছে। নিহিলা জানলার বাইরে দৃষ্টি দিল। ক্ষণে ক্ষণে হিচকি উঠছে। সে মুখ চেপে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। জীবন কি অদ্ভুত। 4 বছর আগে যখন এই দেশে আসতেন তখন কান্না এসেছিল সেই পরিবারের জন্য, আর এখন কান্না এসেছে এই পরিবারের জন্য। অথচ 4 বছর আগে এই মানুষগুলোর প্রতি কোনো মায়া ছিল না তার। না ছিল কারুর প্রতি টান, না ছিল কারুর প্রতি টান। প্লেন ছেড়ে দিচ্ছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যখনই আকাশে উড়াল দিল তখনই কান্না আর আটকে রাখতে পারল না। কান্নার সাথে সাথে বুক ছিঁড়ে তপ্ত শ্বাস বেরিয়ে এলো। আজ থেকে সব আশা বেরিয়ে গেল, শেষ সব। দ্বিতীয়বারের মতো অনুভূতিটা এই দেশ ছাড়ার সাথে সাথেই বিসর্জন দিল। মা, এটা রায়হান ব্রো না? আহানের কথা শুনে অরিন আর রিনা আহমেদ দুজনেই তাকালো। হ্যাঁ, রাহান এগিয়ে আসছে। রিনা আহমেদ একটু এগিয়ে যেতেই রাহান এসে দাঁড়ালো। কি রে বাবা? মায়ের কথা শুনে রাহান আশেপাশে তাকালো। শুনলাম নিখিলা চলে যাবে আজ। চলে গিয়েছে তো, এখনো বিদায় দিলাম। ও, রাহান পিছু ফিরে গেল। ব্রো দেখো, নিহিলার ফ্লাইটের প্লেন। আহানের কথা শুনে রাহান ওপরে তাকালো। মাথার উপরে খোলা আকাশে প্লেনটি উঠে যাচ্ছে। রাহান আকাশের দিকে তাকিয়েই রইল। যতক্ষণ পর্যন্ত প্লেনটা চোখের আড়ালে মিলিয়ে যাচ্ছে ততক্ষণ তাকিয়ে রইল। আকাশে প্লেনটা ছোট আকার ধারণ করে মিলিয়ে যেতেই রাহানের চোখ ঝাপসা হয়ে এলো। তার জায়গায় অন্য কেউ হলে হয়তো হাঁটু গেড়ে বসে পড়ত, কিন্তু রাহান নিজেকে শক্ত করল। তার বুঝতে বেশি দেরি হয়ে গেছে। সে কেন আগে এই অনুভূতিটার সাথে পরিচিত হয়নি? তাহলে হয়তো আজ পরিস্থিতি অন্যরকম হতো। এভাবেই হারিয়ে ফেলল। অরিন আহান দুজনেই ভাইয়ের দিকে তাকালো। তারা বেশ বুঝতে পারলো তাদের ভাইয়ের কষ্ট হচ্ছে, কিন্তু দেখাচ্ছে না। তাদের খারাপ লাগলো। ওদের চোখ দেখে রিনা আহমেদ তাকালেন। তিনি এগিয়ে রাহানের কাঁধে হাত রাখতেই রাহানের ধ্যান ফিরে আসলো। সে পিছু ফিরল। তো এভাবে দৌড়ে এলি আর বাইরে থেকে কখন ফিরলি?
এমনি নিতে এলাম। আহান তো আছেই ড্রাইভিং করার জন্য, তুই এত জার্নি করে আসতে গেলি কেন? সবে মাত্র বাইরে থেকে এলি, বাসায় বিশ্রাম নিতি। নিতে এসেছি বলে দুঃখ পাচ্ছ যে? বলেই রাহান গাড়ির দিকে এগিয়ে গেল। ড্রাইভিং সিটে বসতে নিতেই আহান ডাক দিল, ড্রাইভ আমি করব। আহানের কথায় রাহান কিছু না বলে সরে গিয়ে ড্রাইভিংয়ের পাশের সিটটাতে বসল। রাহান জানলার বাইরে দৃষ্টি দিল। তার কিছুই ঠিক করে ভালো লাগছে না। বুকের ভেতর কোথাও যেন চিনচিনে ব্যথা অনুভব করছে। তার এমন কেন লাগছে? বাবার মুখ থেকে নিহিলা চলে যাচ্ছে শুনে সে কেন দৌড়ে এলো? কেন মহিলাকে একটি পলক দেখার জন্য এত জনের পরেও আবার এখানে চলে আসলো? তার এমন বাজে অনুভূতি কেন হচ্ছে? তাহলে কি মহিলা চলে গেছে তাই? কিন্তু তার সাথে মহিলার কিসের সম্পর্ক? এমন তো না যে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে এই অনুভূতির নাম কি? নিহিলা চাদর গায়ে ভালো মতো জড়িয়ে ব্যালকনিতে দাঁড়ালো। শীত শীত লাগছে, কিন্তু তার এই আবহাওয়াটা ভীষণ করে ভালো লাগছে। রিহি নিহিলার রুমে ঢুকলো। রুম অন্ধকার। রাতের খাবার খাওয়ার জন্যই ডাকতে এসেছে সে ব্যালকনির দিকে এগিয়ে গেল। নিহিলাকে অন্ধকারে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিহি পাশে দাঁড়ালো। কি হয়েছে তোর? কি হবে? নিহিলা বাইরের দিক থেকে দৃষ্টি না সরিয়ে শান্ত স্বরেই কথাটা বলল। তোকে এমন কেন লাগছে? নিহিলা একটা দীর্ঘশ্বাস ফেলল। ভেবেছিল ওই দেশ ছাড়ার সাথে সাথে দ্বিতীয় অনুভূতি বিসর্জন দিয়েছিল, কিন্তু না, এদেশে এসে তার আরও খারাপ লাগছে। বুকে গভীরভাবে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। নিহিলা নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ইমন ভাইয়ের সাথে কথা হয়েছে? ইমনের কথা বলতেই রিহি মাথা নিচু করে ফেলল। নিহিলা অন্ধকারেও বুঝতে পারল রিহির মুখশ্রী লজ্জায় রাঙা হয়ে গিয়েছে। রিহি হ্যাঁ সূচক মাথা নাড়ল। নিহিলা রিহির দিকে তাকালো। কেমন অদ্ভুত সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। প্রেমে পড়লে বুঝি এমনই লাগে? রিহির জন্য খারাপ লাগবে। নিহিলা মলিন শ্বাস ফেলে বাইরের দিকে দৃষ্টি দিল। রিহি নিহিলার দিকে তাকালো। ঘরে আলো জ্বলছে না, কিন্তু বাইরে থেকে টুকটাক আলো এসে ব্যালকনিতে পড়ছে। পূর্ণিমার তীর্যক আলো এসে সোজা নিহিলার মুখের ওপর পড়েছে। রিহি তাকালো। নিহিলার চেহারা আগোছালো, শান্ত, নির্জীব। এমন নির্জীব দেখাচ্ছে কেন তোকে? নিহিলা হাসার চেষ্টা করলো। অনেকদিন পরে দেখেছিস তাই এমন লাগছে। রিহি জবাব দিল না, নিহিলার দিকে তাকিয়ে রইল। ওকে অরিন কিছু হলেও বলেছে। ও জানে নিহিলা এইসব ভেতর থেকে সরিয়ে দিতে চাইছে, তাই কাউকে না বলে নিজেই কষ্ট পাচ্ছে। আচ্ছা সাফাত, ভাইরা এখানে থাকে না? আসার পরে একবারও দেখলাম না। নিহিলার কথায় রিহি তাকালো। সে জানে নিহিলা কথা ঘোরাচ্ছে, কিন্তু এটাও তো তার জন্য কষ্টকর। রিহির জবাব দিতে দেরি হতে দেখে নিহিলা হাসলো। ভাবিস না কষ্ট থেকে জিজ্ঞেস করছি। আমি ভুলে গেছি এসব। মাঝখানে 4 বছর কেটে গেছে। তোর কি মনে হয় আমি এখনো এসবে পড়ে আছি? নিহিলার কথায় রিহি মলিন শ্বাস ফেলল। সাপাত ভাই আর আগের সাপাত ভাই নেই রে নিহি। বড় বাবা আলাদা করে দেওয়ার 3 মাসের মাথায় ডিভোর্স হয়ে গেছে। এখন সাপাত ভাই একাই থাকে, বাড়িতেও আসে না। ভাইয়ের সাথে কথা তো দূরের কথা, চোখেও দেখা দেখি আজ থেকে প্রায় 2 বছর আগে। পরিবারের সাথেও তেমন একটা কথা হয় না। ও এখানে আসে না। জানি না আমার ভাইটা কেমন আছে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস? নিহিলা থমকালো। এত কিছু হয়ে যাবে সে সেটা কোনো দিন কল্পনাতেও আনেনি। সে নিজেকে শান্ত করে রিহির জবাব দিল। কি মনে হয়? আমার মনে হয় সাপাত ভাই বিয়ের নতুন বছরের সূচনা দণ্ড ভুগছিল, কারণ মিলি মেয়েটা ভাইয়াকে হাত করে নিয়েছিল শুধুমাত্র সম্পদের জন্য। ভাই একমাত্র ছেলে ছিল, এতদিন ব্যবসা ছিল, এই সব কিছু জেনে বুঝে ভাইয়ার সাথে সম্পর্ক করেছিল। কিন্তু আমার বোকা ভাইটা বুঝতেও পারেনি যে কোনটা হীরা আর কোনটা নকল। দরজা ধাক্কানোর শব্দে রিহি থামলো। দরজার ওই পাশ থেকে রাহেনা বেগমের কণ্ঠ শোনা যাচ্ছে। রিহি খেয়াল করলো, এই দেখ, আমাকে রাতে খাওয়ার জন্য তোকে ডাকতে পাঠিয়েছিল, আর আমিও গল্প লেগে গেছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে।
আয় চলে। নিহিলা রিহির সাথে পা বাড়ালো। খাবার শেষ করে আমান শেখ উঠতে যাবে, তখনই নিহিলা বড় বাবার দিকে তাকালো। বড় বাবা, একটা কথা বলি। আমান শেখ টিস্যুতে হাত মুছতে মুছতে নিহিলার দিকে তাকিয়ে হাসলো। একটা কেন, যতটা ইচ্ছে বলো, অনুমতি নেওয়ার কি আছে? নিহিলা নিজেকে শান্ত করে প্রস্তুত করলো। তুমি সাফাত ভাইকে মেনে নিয়েছিলে, যদিও বা চাপে পড়ে, কিন্তু ফুপিকে কেন মেনে নাওনি? এটা কৈফিয়ত না, শুধু জিজ্ঞেস করছি। যদি শাস্তির কথা বলো, তবে পরিবার ছাড়া এতগুলো বছর উনি বাইরে আছেন, এটা ওনার জন্য অনেক বড় শাস্তি। ওনাকে দেখতাম প্রায় সময় মন খারাপ করে থাকেন। আদরের বোনের সাথে যোগাযোগ না রেখে শুধু তুমি কষ্ট পাচ্ছ যে তা না, ফুপিও পাচ্ছে অনেক। আমার একটা অনুরোধ রেখো, মেনে নাও প্লিজ। আমান শেখের এতক্ষণ থাকা হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তের মধ্যে নির্জীব হয়ে গেল। তিনি চুপ হয়ে রইলেন। নিহিলা তাকিয়ে রইল। ঘরে থাকা প্রতিটি সদস্যের দৃষ্টি আমান শেখের দিকে। বেশ কিছু সময় পরে আমান শেখ মাথা তুলে নিহিলার দিকে তাকালেন। রিনা আমাকে চিনে উঠতে পারেনি, আমার কাছে সরাসরি এসেছে, ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে। সে যদি কাছে আসতো, আমি তাকে ফিরিয়ে দিতে পারতাম। হয়তো প্রথম প্রথম অভিমানের সুরে দূরে সরিয়ে দিয়েছি। আর আমার বোন কি করলো? আমার সেই অভিমানটাকে একেবারের জন্য মনের মধ্যে আবদ্ধ করে নিয়ে দেশ ছেড়ে দিল। এখন এত সব ভুলে যাও বড় বাবা। রিহির বিয়েতে ফুপিকে বলো। তোরা বল, আমি তো আপত্তি করছি না। বলেই তিনি রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। নিহিলাকে উৎফুল্ল দেখালো। রেহনা বেগম, আমিনা বেগম ভারী খুশি হয়ে নিহিলাকে এসে জড়িয়ে নিল। অবশেষে এই বাড়ির মেয়ে বাড়ি ফিরে আসবে বলে কথা। রিহি দূর থেকে নিহিলার দিকে তাকালো। নিহিলাকে মন থেকেই উৎফুল্ল লাগছে। এতক্ষণ যে নির্জীব ভাবটা ছিল, মুহূর্তের মধ্যে যেন সেটা কেটে গিয়েছে। নিহিলা মোবাইল হাতে নিয়ে কল দিতে গিয়েও দিল না। হুট করে আগের মতো মুখভঙ্গি করে ফেলল। রিহি বুঝতে পারে না এই মেয়েটার হুটহাট করে কি যে হয়। নিহিলা রিনা আহমেদকে মেসেজ লিখলেন। মিনিট দুয়েকের মাঝে রিনা আহমেদের কাছ থেকে কল আসলো। বেশ কিছু সময় কথা বলে শেষ পর্যায়ে নিহিলা নিজেকে শান্ত করে রিনা আহমেদের উদ্দেশ্যে বলল, পরের সপ্তাহে রিহির বিয়ে। ও, রিনা আহমেদের এই কথাটা শুনে নিহিলা বুঝতে পারল উনি কষ্ট পেয়েছেন। নিহিলা চুপ রইল, ওনাকে সময় দিল। বেশ কিছু সময় পর রিনা আহমেদ মন খারাপ আড়ালে ঠেলে দিয়ে আবারও বললেন, সবাই কত বড় হয়ে গেল, অথচ পাশ থেকে ছুঁয়েও দেখতে পারলাম না। আর রিহি তো একবারও বললই না। নিহিলা রিহির দিকে তাকালো। রিহি প্রথমেই রিনা আহমেদের সাথে কোনো মতে কুশলাদি শেষ করে ব্যালকনিতে চলে গিয়েছে। হবু বরের সাথে কথা হচ্ছে বোধহয়। লজ্জা পেয়ে বলেনি, রিহি কাল বলবে তোমাকে। আমি বলছি তো, তুমি এসো। মা বড় চাচিও কল দেবে তোমাকে কাল। আর ভাইজান সে তো মেনে নিবে না। তুমি সরাসরি এসে রাগ ভাঙিয়েছ। কল করলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু সরাসরি নিজের রক্তকে এত বছরেও এড়িয়ে যাবে না। ঠিক আছে, আমরা আসবো, ভাইজান ফিরিয়ে দিবে না তো? আমি চিনি বড় বাবাকে, আর তুমি আমার চেয়ে বেশি চিনবে। এখন ওনার মন অনেক নরম হয়ে গিয়েছে, আর বড় বাবাই তোমাকে দাওয়াত করেছে। সত্যি? ভাইজান বলেছে? রিনা আহমেদের কণ্ঠ উৎফুল্ল শোনালো। তা বুঝতে পেরে নিহিলা হেসে হ্যাঁ জানালো। রিনা আহমেদ কি বুঝে নিহিলার উদ্দেশ্যে বলে উঠলেন, নিহিলা মা, তোর মন ভালো তো? রাহান মাত্রই মায়ের সাথে কথা বলতে রুমে ঢুকতে নিয়েছিল, কিন্তু মায়ের কথাটা শুনে দরজার এখানেই দাঁড়িয়ে পড়ল। নিহিলা থমকালো। সে তো উপরে যথেষ্ট ভালো আছে, তবে কণ্ঠস্বরে কি কিছু বোঝা যাচ্ছে? নিহিলা নিজেকে শান্ত করলো। কেন মনে হচ্ছে ফুপি? না, কেমন শান্ত শান্ত কণ্ঠস্বর। নিহিলা হাসার চেষ্টা করলো। এমনি মনে হচ্ছে ফুপি, রিহির বিয়ে হয়ে যাবে না, একটু মন খারাপ। তুমি এসো, কিন্তু রাখছি আমি, পরে আবার কথা হবে ফুপি। আসসালামু আলাইকুম। বলেই নিহিলা রিনা আহমেদ কিছু বলার পূর্বেই তাড়াহুড়ো করে কল কেটে দিল। রাহান রিনা আহমেদকে না দেখে আগের ন্যায় দরজা আস্তে করে লক করে পিছু ফিরে আসলো। মন থেকে সে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু কাউকে বোঝাতে পারছে না। 2 দিন কেটে গেল।
আজ রিনা আহমেদরা আসবেন। যেহেতু আর 2 দিন পরেই বিয়ে, সেহেতু তারা সবাই ব্যস্ত। তাই রিনা আহমেদদের নিয়ে আসার দায়িত্ব পড়েছে রিহি আর নিহিলার ওপরে। নিহিলা গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালো। একটু এগিয়ে যেতেই ওদের চোখে পড়লো, ওই তো অদূরে অরিন আহানদের দেখা যাচ্ছে। নিহিলা তাদের আশেপাশে চারিদিকে উকি দিল, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেল না। মনকে এত বুঝিয়েও শান্ত রাখতে পারছে না। বারে বারে যে কোনো কারণে মন আবার উতলা হয়ে উঠছে। অরিন আহান এসে দাঁড়ালো। নিহিলা সবার সাথে কুশলাদি বিনিময় করলো। প্রথমবারের মতো নিজেদের পরিবারের সাথে মিলবেন বলে রিনা আহমেদের মুখের হাসি যেন সরছেই না। তিনি এসেই নিহিলাকে জড়িয়ে ধরলেন। তোর জন্য আমি আমার সুখ ফিরে পাচ্ছি। তোর প্রতি আমি কৃতজ্ঞ থাকবো রে মা। ফুপি, এমন করে বলিও না। রিনা আহমেদের কথার প্রেক্ষিতে অরিন আহানও তাল মেলালো। আসলেই তোমার জন্যই আমরা আমাদের এই পরিবারকে চোখের দেখা দেখব। আহানও তাল মেলালো। বলতেই অরিন তার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই আহান চুপ হয়ে গেল। বারে, আমিও তো খুশি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বলে। এইবার আসো, গাড়িতে ওঠো, বড় বাবা অপেক্ষা করছেন। বলতেই তারা সবাই গাড়িতে উঠে পড়তেই নিহিলা উঠতে নিল। সে গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকার আগেও পেছনে আরেকবার তাকালো। তার মনে হচ্ছে মানুষটা আসবে, এসেই রিনা আহমেদের দিকে তাকাবে। রিনা আহমেদকে জিজ্ঞেস করবেন, কিরে তোর এতক্ষণ লাগলো কেন? জবাবে মানুষটা শীতল কণ্ঠে জানালো, এই তো সবকিছু সেটিং করতে আটকে পড়েছিলাম। অরিনের ডাকে নিহিলা ভাবনা থেকে বেরিয়ে এলো। আসার পর থেকে নিহিলার এভাবে আশেপাশে তাকানো দেখে অরিন আহান দুজনেই কিছুটা হলেও বুঝতে পেরেছে। কি রে, গাড়িতে উঠে পড়। হ্যাঁ হ্যাঁ সূচক মাথা নেড়েই নিহিলা গাড়িতে উঠে বসলো। তার মন হুট করে কেন জানি খারাপ হয়ে গেল। অথচ তার আরও খুশি হবার কথা, কিন্তু সে খুশি হতে পারছে না কেন? বাড়িতে এসে রিনা আহমেদ আমান শেখকে সালাম করতেই তিনি বোনকে জড়িয়ে নিয়ে কেঁদে দিলেন। কেউ এটা কল্পনাও করেনি, রিনা আহমেদ নিজেও করেননি। এরপর আমান শেখ অরিন আহান দুজনকেই কাছে টেনে নিলেন। এতক্ষণে নিহিলার কাঙ্ক্ষিত প্রশ্নটি আমান শেখ করল, তোর বড় ছেলে কই? ভাইজান ওর কাছে আছে, তাই ফ্লাইট একসাথে পড়েনি। 2 দিন পর হলেও আসতে হল। জি ভাইজান। নিহিলা হলুদ সবুজ মিশ্রণের শাড়ি পরেছে। যতই অন্য রঙগুলো সুন্দর লাগুক, গায়ে হলুদের জন্য এই রঙগুলোই মানানসই লাগে। অরিনকেও পরিয়ে দিয়েছে। ও শুধু ঘুরে ফিরে নিজেকেই দেখছে, কারণ প্রথমবারের মতো শাড়ি পরা। রিহিকে সবাই হলুদ লাগাচ্ছে। নিহিলা নিজেকে গুছিয়ে নিয়ে ডালা নিয়ে যাওয়ার সময় রিনা আহমেদ ডাক দিলেন, নিহি, ডালাটা আমাকে দে। তুই এই কফিটা একটু রায়হানকে দিয়ে আয় তো মা, আমাকে ভাইজান ডাকছে। নিহিলা কফির কাপটা নিল। তার ইচ্ছে করছে না বারবার ওই মানুষটার সামনে পড়তে। অবশ্য আসার পর থেকে আরেকবারও দেখা হয়নি। নিহিলা সামনে যায়নি। এখন কফির কাপটা দিতে গিয়ে যদি দেখা হয়ে যায়, কিন্তু মুখের ওপর জবাব দেওয়া অভদ্রতা। সেজন্যই নিহিলা কাপটি অনিচ্ছা সত্ত্বেও নিয়ে নিল। রাহান ভাই দুপুরের পরপরই এসেছিলেন। উনিও আর রুম থেকে বের হয়নি, বিধায় নিহিলার অস্বস্তি কম লেগেছে। কিন্তু এক মনে অস্বস্তি কমলেও আরেক মনে উনি কি করছেন সেটাই দেখতে ইচ্ছে করছে। পাশ দিয়েই অরিন মোবাইল কানে দিয়ে যেতেই নিহিলা ডাক দিল, অরিন, এটা তোর বড় ভাইয়ের জন্য দিয়ায়। ঠান্ডা হয়ে যাচ্ছে, তোর জন্য তো ওই রুম নিষিদ্ধ না, তুই যা। বলেই সে সিঁড়ি বেয়ে চলে গেল। রিহির বিয়ের সব আয়োজন ছাদে হচ্ছে বিধায় মানুষজন তেমন একটা নেই। নিহিলা এগিয়ে গেল। দেরি করলে চলবে না, তার উপরে যাওয়া লাগবে। সে রাহানের রুমের দরজার ফাঁক দিয়ে একটু দেখার চেষ্টা করলো। না, দরজা বন্ধ। সেইবার যে কথা হলো এরপর এই প্রথম দেখবে, কিন্তু মনে ভীষণ অস্থিরতা ঘিরে ধরেছে। মনে হচ্ছে যেন কতগুলো মাস মানুষটাকে দেখেনি। নিহিলা দরজার সামনে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই নিজেকে সামাল দিল। সে কেন এত আড়ষ্ট হচ্ছে? এখন কি করবে? টোকা দেবে নাকি ডাকবে? সে ঠোকা দিল। পরপর 2বার ঠোকা দিতেই নিহিলার মুখশ্রী তেতো হয়ে গেল।
রাহান দরজা খুলেই স্বাভাবিক ভঙ্গিতে আবারও ল্যাপটপ দেখার স্থানে বসে পড়ল। তা দেখে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে থাকা নিহি গুটিয়ে গেল। মানুষটা এতগুলো দিন পরেও দেখে এমন ভাব করছে যেন প্রতিদিনই দেখা হয়। নিহিলা তাকালো। তার এমন ভাব দেখে মনে হচ্ছে নিহিলার এখানে আসাটা স্বাভাবিক। আপনার কফি। রাহান এক পলক কফির দিকে তাকিয়ে ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি দিল। আমি ধোয়া ওঠা ছাড়া খাই না, তুমি অলরেডি ঠান্ডা করে ফেলেছ, আবার বানিয়ে নিয়ে এসো। বলেই রাহান নিজের কাজ করতে লাগলো। নিহিলা রাগী দৃষ্টি নিক্ষেপ করে রাগী স্বরে কিছু বলতে নেবে, সে সময় রাহান একবার মুখ তুলে তাকালো। তা দেখে নিহিলা মুহূর্তের মধ্যে বোকা বোকা চাহনি দিয়ে হাসার চেষ্টা করলো। আসলে শাড়ি পরে এসব উপরে ওরা ডাকবে আমাকে। তো পড়েছো কেন? মানে আমার বোনের বিয়ে আর আমি শাড়ি পরবো না? বারণ করেছে কে? নিহিলা বিরক্ত হলো। আশ্চর্য তো, এই কফি বানানোর দায়িত্ব আমার না। নিহিলার কথায় রাহান ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে বলল, আমি না হয় অতিথিদের সামনে খারাপ ব্যবহার করি, কিন্তু তোমারও তো এমন কিছু করো জানা ছিল না। নিহিলা মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। আসলেই তো তাদের বাড়িতে অতিথি এসেছে, সে কিভাবে সামান্য কফির জন্য এভাবে ব্যবহার করছে। নিহিলা পিছু ফিরে গেল। তা দেখে রাহানের ঠোঁটের কোণা প্রশস্ত হলো। বেশ কিছু সময় পর নিহিলা ধোঁয়া ওঠা কফি নিয়ে ফিরে গেল। সে এসে দাঁড়াতেই রাহান ওইভাবেই আগের ন্যায় কাজ করতে লাগলো। তা দেখে নিহিলা এগিয়ে রাহানের সামনের টেবিলটাতে কফি রেখে দিতে যেতেই রাহান গম্ভীর কণ্ঠে শুধালো, তোমাকে রাখতে বলেছি। নিহিলার এবার রাগ চড়ে গেল। সে বেশ রাগী কণ্ঠে শুধালো, আমি কি এখানে পড়ে থাকবো? বলেই নিজের জিহ্বায় কামড় দিল। কি বলে ফেলেছে সে এটা? রাহান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। সে সোজা কাপড়ের ট্রলির কাছে এগিয়ে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে পা বাড়াতে গিয়ে থেমে পিছু ফিরে নিহিলার দিকে তাকালো। এখন তো আছোই, তোমাদের বাড়ি, তুমি চাইলে এইভাবে থাকতে পারো, মাইন্ড করবো না। রাহান ওয়াশরুমে ঢুকতেই নিহিলা কফির কাপ ওইভাবে রেখে রুম থেকে বেরিয়ে গেল। মানুষটার এমন অদ্ভুত কর্মকাণ্ড তার মাঝে মাঝে সহ্য হয় না। এই যেমন এখন হচ্ছে না। এটা ভাবতেই মুহূর্তের মধ্যে নিহিলার মন জবাব দিয়ে দিল, এই বিরক্তের গম্ভীর স্বভাবটাই তো তার ভালো লাগার কারণ। কিন্তু সামনে থাকলে এমন অস্থিরতা ঘিরে ধরে কেন? বোধহয় প্রথম দিনে সেই ভয়টা রয়ে গিয়েছে। এত কিছুর পরেও এত ভালো লাগার কারণ সে খুঁজে পায় না। এতদিন মন নির্জীব ছিল, অথচ এখন সেই নির্জীব ভাবটা নেই। তাহলে কি তার সব সজীবতা এই মানুষটার মাঝেই? এটা ভাবতেই সে নিজেকে সামনে নিল। বারে বারে এমন ভাবনা তাকে মানায় না। কিছুই হবে না, তার নিজেকে শক্ত করা উচিত। আজ রিহির বিয়ে। নিহিলা রিহিকে জড়িয়ে ধরে আছে। রিহি সাজতে পারছে না কোনোভাবেই। ক্ষণে ক্ষণে চোখের পানি চলে আসছে। পাশেই অরিন তাকিয়ে আছে। সে বারবার জিজ্ঞেস করছে, বিয়েই তো হচ্ছে, এখানে কান্না করে নিজের সুন্দর মুখটা নষ্ট করছো কেন? নিহিলা অরিনের এমন বোকা বোকা প্রশ্নে হাসল। শোনো অরিন, এখানে বিয়ে মানে হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাবে, আর আগের মতো বাবার বাড়িতে আসতে পারবে না, আগের মতো মুক্তভাবে চলতে পারবে না। বলা শেষ করতেই রিহির এতক্ষণের চাপা কান্না আরও জোরে বেরিয়ে এলো। নিহিলা মনে মনে নিজেকে গালি দিল। কি দরকার পড়েছিল এখন অরিনকে বোঝাতে যাওয়া? একজনকে ভালোভাবে বুঝিয়ে বলতে গিয়ে আরেকজন উপলব্ধি করে কান্না করে দিচ্ছে। এতক্ষণ কোনো মতেই চুপ করালে এখন তার নিজের কথা শুনে আরও বেশি কান্না করছে। এখন তারই সামাল দিতে হবে ভেবে নিহিলা মলিন চোখে রিহির দিকে তাকালো। এখন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, নয়তো ওরা এসে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই জন্যই তো নিহিলাকেই রিহির সাথে রুমে পাঠিয়েছে। নিহিলা এক পলক ঘড়ির দিকে তাকালো। এদিকে সময় চলে যাচ্ছে। নিজের পায়ে নিজের কুড়াল মারা বোধহয় এটাকেই বলে। অরিন বিজ্ঞ ব্যক্তিদের মতো বোঝার ভান করে মাথা নাড়ল। সে আরও কিছু জিজ্ঞাসা করতে নিতেই নিহিলা থামালো। অরিন, তোকে আমি রাতে সব বুঝিয়ে দিব, এখন এরে সামলাই আগে। বলেই নিহিলা রিহির দিকে তাকালো। তুই জানিস তোর এই কান্না করলে কি বিশ্রী লাগে? আর তোর না ইচ্ছে ছিল বিয়েতে এত সুন্দর করে সাজবি? 20 বছর পরে যখন তোর বিয়ের এমন কান্না মাখা ছবি দেখবি, তখন ইচ্ছে করবে অতীতে এসে আর একটু ভালো করে সেজে যায়।
তোর বাচ্চারা বলবে, মা তুমি এভাবে মুখ করেছিলে কেন? বিয়ে মানুষের একবারও হয়, আর হবে না কিন্তু। নাকি তোর আরেকটা করার ইচ্ছে আছে? বলতেই অরিন নিহিলাকে হাত দিয়ে থামিয়ে নিজেই বলা শুরু করলো। একবার কেন, আমাদের এখানে অ্যানিভার্সারি হয় প্রতি বছর বছর, সুন্দর করে সাজে। তোমাদের এখানে হয় না? অরিনের বোকা বোকা প্রশ্নে রিহি নিহিলা দুজনেই হেসে দিল। সে এখানের সংস্কৃতি আর ওইখানের সংস্কৃতি গুলিয়ে ফেলেছে। সকাল থেকে নিহিলাকে কত বোকা বোকা প্রশ্ন যে করেছে তা নিহিলা রিহিকে বলে শোনাতেই রিহি হেসে দিল। এর মধ্যেই মন ভালো অবস্থায় নিহিলা রিহিকে সাজানোর ব্যবস্থা করলো। রিনা আহমেদ ছেলের দিকে এগিয়ে এলেন। আসা পর্যন্ত রুমে ছিলি যে, একটু বাইরে পরিবেশ দেখতে ভালো লাগতো। আমি অচেনা জায়গাতে খাপ খাওয়াতে পারি না, তোমার জন্যই এখানে আসা। তাই বলে সবাই ডাকতে এসেছিল, তবুও গেলি না যে? মা, আমার ভালো লাগে না। রিনা আহমেদ অনেক দিন নিজের মনের সাথে যুদ্ধ করে অবশেষে মুখ খুললেন। তুই কি নিহিলাকে পছন্দ করিস? কেন মনে হচ্ছে? না, তোর জন্য যদি জীবন সঙ্গী হিসেবে নিহিলাকে ঠিক করি, তাহলে আমি কি তোর মনের বিরুদ্ধে যাব? তুমি কোনোদিন আমার মনের বিরুদ্ধে যাওনি। তাহলে কি তুই রাজি? ধরে নিব তোমার উপরেই সব। রিনা আহমেদ খুশি খুশি মনে বেরিয়ে গেল। যাক, তার ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে। তাহলে অরিন আহান ঠিকই বলেছিল। বোনের বিয়ে উপলক্ষে সাফাত এসেছে বোনকে বিদায় দিতে। দীর্ঘ 2 বছর পরে সে বাড়ির দরজায় পা রাখলো। তার হুট করে কান্না পাচ্ছে, কিন্তু ছেলেদের নাকি কান্না করতে নেই, এটা ছোটবেলা থেকেই আমান শেখ বলে এসেছেন। নিহিলা যখন তার কোনো খেলনা নেওয়া বায়না করত, সে তখন কান্না করে দিত। তখনই আমান শেখ এসে বলতেন, যাই হয়ে যাক না কেন, ছেলেদের কান্না করা মানায় না। সেই কথা মনের মধ্যে রাখতে গিয়ে, তার বাস্তবতা উপলব্ধি করতে গিয়ে এখন আর কান্না করে না। কান্না করে না এটা ভুল, সে তো কান্না করে, তবে মানুষের সামনে না, আড়ালে। এখন যে ঢাকায় থাকে, সেই বাড়ির প্রতিটা দেওয়াল জানে তার রাতের চিত্র। তার তো বোঝানোর মতো কেউ নেই, হয়তো নিজের দোষেই সবাইকে হারিয়েছে। তারও ইচ্ছে করে দিন শেষে কাউকে মনের সব কথা উজাড় করে বলে হালকা হতে, কিন্তু সে মানুষের যে বড্ড অভাব তার। সাফাত বাড়িটার দিকে তাকালো। আজ তার একমাত্র ছোট বোনটার বিয়ে। তার সেই ছোট বোনটাও আজ বড় হয়ে গিয়েছে। বোনটার কথা রাখতেই তো তার এখানে আসা। বোন ভেবেছে ভাই বুঝি তাকে ভুলে গেল। মানুষের অনুপস্থিতিতে মানুষ পেলে ভোলা যায়, কিন্তু সে তো কোনো মানুষ পায়নি, তবে ভুলবে কিভাবে? সাফাত মলিন শ্বাস ফেলল। নিহিলাও বোধহয় এসেছে, 4 বছর পরে মেয়েটাকে দেখবে। বাড়িতে অনেক মানুষের আনাগোনা, কারোর দৃষ্টি সাফাতের দিকে পড়ল না। সাফাত আস্তে ধীরে বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে এগিয়ে গেল। সাফাত ঘরে ঢুকেই চারিদিকে তাকালো। তার নিজের বাড়ি, প্রতিটি দেওয়ালে তার কত স্মৃতি জড়িয়ে আছে, অথচ আজ কেন জানি অচেনা লাগছে সব। হয়তো 2 বছর পরে এসেছে, তাই সব অচেনা হয়ে গেছে। সে একটু এগিয়ে যেতেই একটা রুম থেকে হাসির আওয়াজ ভেসে আসলো। এটা রিহির হাসি, সে সেটা ভালো মতো বুঝতে পেরেছে। সে এগিয়ে গেল। রুমে সব মেয়ে বিধায় সে দরজায় ঠোকা দিয়ে ডাকলো, রিহি। সাফাত ভেবেছিল এত আওয়াজের মাঝে কেউ তার ডাকটা শুনবে না, কিন্তু না, এত সব আওয়াজের মাঝে রিহি ঠিকই ভাইয়ের আওয়াজটাকে ধরে নিল। সে মাথা তুলে তাকালো। সবার পিছে দরজার ধারে তার ভাই দাঁড়িয়ে আছে। রিহি দৌড়ে ভাইয়ের কাছে এগিয়ে গেল। রিহি এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। সাফা তো পরম আদরে বোনকে জড়িয়ে নিল। রিহি ভাইয়ের দিকে মাথা তুলে তাকালো। সে তার সুদর্শন ভাইকে চিনতে পারছে না, এমন অচেনা আগোছালো হয়ে গিয়েছে তার ভাই। ভাই, তুই এমন হয়ে গেছিস কেন? এই এই ভাই, তোকে চেনা যাচ্ছে না কেন? বলেই মুখে হাত বুলিয়ে দিল। দাড়ি রেখেছিস, তুই তো এমন কালো ছিলি না, এতটা পাল্টে গেলি। বোনের কথায় সাফাত মলিন হাসল। সবাই বাইরের চাকচিক্য মলিন দেখেই প্রশ্ন করে, অথচ ভেতরটা যে মরে গেলেও কেউ খেয়ালও করে না। নিহিলা সবে মাত্র রুমে ঢুকতে নিচ্ছিল, এমন সময়
রিহির এমন কথায় থমকে দাঁড়ালো। সে মূলত রিহির কিছু জুয়েলারি রুম থেকে আনতে গিয়েছিল। নিহিলা সরে দাঁড়ালো যাতে করে ওকে কেউ না দেখে। রিহির কথায় নিহিলাও সাফাতকে একবার পরখ করে নিল। আসলেই আগের সুদর্শন সাফাত ভাই আর এখনের সাফাত ভাইয়ের বিস্তর পার্থক্য। একান্ত নিজের চেনা পরিচিত না হলে এখন কেউ চিনবে না। দাড়িতে ভর্তি আগোছালো চুল। নিহিলা শার্টের দিকে তাকালো। শার্টের হাতা একটা উঁচু করে রাখা আর একটা নিচু। নিহিলা থমকালো। অথচ আগে কত পরিপাটি করে থাকতেন উনি। সবসময় নিজেকে আলাদা করে গুছিয়ে রাখতেন। নিহিলার খারাপ লাগলো, এমন কেন হয়েছেন উনি? তাহলে কি সাফাত ভাই একটুও ভালো নেই? রিহির বিদায় হয়ে গেল। যাবার আগে কি যে কান্নাকাটি মেয়েটা করলো। নিহিলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজ পূর্ণিমা। থালার মতো চাঁদের আলোটা তার মুখে এসে পড়েছে। দেখতে দেখতে বিয়ে শেষ। তার খারাপ লাগছে রিহির জন্য। বারে বারে মনে পড়ছে রিহিকে। এই তো এরকম নিহিলা একা এভাবে দাঁড়িয়ে থাকলে রিহি চুপি চুপি এসে জড়িয়ে ধরবে, নয়তো ভয় লাগাবে। যদি তাতে নিহিলা বিরক্ত হয় তবে হাসির কথা বলে হাসানোর চেষ্টা করবে। নিহিলার অনেক বেশি কান্না পাচ্ছে, কিন্তু যেমনটা খারাপ লাগছে ততটা কেন জানি চোখ দিয়ে পানি পড়ছে না। সে এগিয়ে দোলনাতে বসে মোবাইলটা হাতে নিল রিহিকে কল করার উদ্দেশ্যে, কিন্তু কল দিতে গিয়েও মোবাইলটা রেখে দিল। এখন তো আর যখন তখন রিহিকে কল করা যাবে না। এখন সেও কোনো না কোনো পরিবারের বউ। নিহিলা মোবাইল থেকে রিহির ছবি দেখতে লাগলো। ছোটবেলা থেকে একসাথে থাকতে থাকতে তার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে মেয়েটা। সারাদিন রিহির জন্য নিজেকে শক্ত রাখলেও এখন আর পারছে না। মেয়েটাকে ছাড়া সে কীভাবে থাকবে? নিহিলা বেশ কিছুক্ষণ পরে দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। রিহির মতো আস্তে আস্তে ঘরটা আবারও খালি হয়ে যাবে। তখনের কথা ভাবতেই পারছে না নিহিলা। ঘর খালি হয়ে যাবে ভাবতেই খেয়াল হলো ফুপিরাও তো বিয়ের উদ্দেশ্যেই এসেছিলেন, তারাও বোধহয় চলে যাবেন। অরিন, আহান এদের সাথে নিহিলা নিজেকে অনেক মিশিয়ে ফেলেছে। আর রাহান ভাইও। সবাই আস্তে আস্তে চলে যাবে। নিহিলা ব্যালকনি থেকে রুমে চলে এলো। অন্তত অরিন আহানদের সাথে গল্প করলে মন খারাপের সময়টা কেটে যাবে। এতক্ষণে চোখ থেকে পানি পড়ার ফলে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। সে বেসিন থেকে বেশ কিছুক্ষণ পানির ঝাপটা দিয়ে মুখ মুছে নিল। এতে চোখগুলো আরও লাল আকার ধারণ করেছে। নিহিলা ওড়না ভালো মতো গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ির কাছে আসতেই সাফাতকে উঠতে দেখা গেল। এই প্রথমবারের মতো মুখোমুখি। নিহিলা নিজেকে শান্ত করে নেমে যেতে নিতেই সাফাত দাঁড়িয়ে পড়ল। সে সাফাতকে পেরিয়ে 2 ধাপ নেমে গেল। কেমন আছিস নিহু? ভালোই আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবি না? নিহিলা ঘুরে দাঁড়ালো, তবে সাফাতের দিকে তাকালো না। ঘুরে দাঁড়াতেই রুমের কর্নারে রাহানকে দেখা গেল। সে চোখ ঘুরিয়ে নিল। দেখছি তো কষ্ট পাচ্ছেন। কেন পাচ্ছেন জানি না, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি পাবেন? তাই বলবো পরিবারের সাথে একসাথে থেকে নিজের জীবনকে গুছিয়ে নিন। আমাকে ক্ষমা করে দিস নিহু। নিহিলা হাসল। ভেবেছেন আমি আপনাকে অভিশাপ দিয়েছি? তা ভাবলে ভুল ভাববেন সাফাত ভাই। আমি তো অনেক আগে এসব ভুলে নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যদি নিজেকে গুছিয়ে তুলতে না পারতাম তবে হয়তো ক্ষমা করতাম না। সাফাত হুট করে এগিয়ে এসে নিহিলার হাত ধরে ফেলল। তাতেই নিহিলা ক্রোধপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই সাফাত হাত ছেড়ে দিল। আপনার সাহস কিভাবে হয় আমার হাত ধরার? শান্তভাবে কথা বলছি, তাই ভাবছেন সব ভুলে গেছি? চল না, আমরা আবারও নতুন করে সব শুরু করি। তোকে ছাড়া আমি ঠিক নেই। নিহিলা হেসে উঠল, যেন এই মুহূর্তে অনেক হাসির কথা শুনেছে। সে সাফাতের হাত ঝাপটা মেরে দূরে সরিয়ে দিল। ভালোভাবে কথা বলছি তাই এমন কথা বলার সাহস পেয়েছেন। দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখাবেন না, নইলে হিতে বিপরীত হবে। আমাকে 4 বছর আগের নিহিলা ভাবলে ভুল ভাববেন। আপনাকে তো আমি মনেই করি না। বলেই থেমে গেল নিহিলা। মুহূর্তের মধ্যে কণ্ঠে বিষাদের চাপ রেখে মলিন স্বরে আবারও বলে উঠল, আমার 4টা বছর ফিরিয়ে দিতে পারবেন? পারবেন কি সে সময় আমার প্রতিটা বিষাদ রাতগুলো আমার স্মৃতি থেকে মুছে দিতে? এখন ভালো আছি সেটাই দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভালো থাকার পেছনে আমার 4টা বছর তিলে তিলে কষ্ট পেতে হয়েছিল। তবুও নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছি বিধায় ভালো আছি।
তবে সেই তিক্ততা মিশ্রিত অতীতটা ভুলিনি। দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখালে ফল খারাপ হবে। আর দয়া করে এত আদিক্ষেতা করে আমাকে ডাকবেন না। আমার নাম ধরে ডাকলেই খুশি হব। ভালো আছি, ভালো থাকতে দিন। বলেই নিহিলার নিচে নেমে গেল। রাহান সাফাতের এমন হাত ধরা দেখে শান্তভাবে আসতে নিতেই নিহিলার কথাগুলো শুনে পিছু ফিরে গেল। সে নিচে নিহিলার দিকে এক পলক তাকিয়ে বিড়বিড় করে উঠল, এই ভালো থাকাটা যেন তোমার মধ্যে থাকে। পরের দিন নিহিলা সারা দিন রুমে ঘুমিয়েছিল। বিকেলে রিহি আর ওর বর আসবে বিধায় সবাই মিলেমিশে কাজে লেগে পড়ল। অরিনও এটা ওটা এগিয়ে দিচ্ছে। রাতে সবাই খেয়ে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বসতেই আমান শেখও এগিয়ে এসে বসলেন। সাফাতও এগিয়ে এসে সামনের সোফাতে বসল। মূলত তাকে সবাই রেখে দিয়েছে, সে আর যেতে পারেনি। ছেলের এমন অবস্থা পরিবারের কেই বা চাইবে, তাই বাড়িতেই রেখে দিয়েছে। ছেলে একা একা থাকলে কষ্ট আরও বাড়বে, বই কমবে না। নিহিলার এক মন বলছিল সাফাতের থেকে দূরে থাকতে, আরেক মন বলছিল সে কেন এসবের থেকে বঞ্চিত করবে নিজেকে। আর এখন এসবে তার একটু মায়া হবে, কিন্তু ওই ব্যাপারটা আসবে না, তা সে নিশ্চিত। আমান শেখ বসতেই সবাই চুপ হয়ে গেল। তার পিছু পিছু রিনা আহমেদ এসেও দাঁড়ালেন। তিনি নিহিলার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। ফুপির সাথে চোখাচোখি হতেই নিহিলাও বিনিময়ে হাসল। আমান শেখ নিহিলার দিকে তাকালেন। আমি যদি তোর সম্পর্ক সিদ্ধান্ত নিই তাহলে তুই কি কষ্ট পাবি? নিহিলা থমকালো। সে সবার দিকে তাকালো। হঠাৎ এই প্রশ্নটা করার কারণ খুঁজে পাচ্ছে না। তবুও নিজেকে শান্ত করে স্বাভাবিকভাবেই উত্তর দিল, ছোটবেলা থেকে আমার অভিভাবক তুমি। আমার সব সিদ্ধান্তই তোমার ওপর। কষ্ট কেন পাবো বড় বাবা? যদি তোর বিয়ের কথাবার্তা বলি তবে তোর কি কোনো আপত্তি আছে? নিহিলা স্তব্ধ হলো। কিছুক্ষণ থম মেরে থেকে আমান শেখের দিকে তাকালো। বড় বাবা হুট করে এমন কথা বলবে সেটা তার ভাবনাতে আসেনি। বল। আমান শেখ নিহিলার দিকেই প্রশ্নের জবাবের আশায় তাকিয়ে আছেন। নিহিলা শান্ত দৃষ্টিতে আমান শেখের দিকে তাকালো। আমাকে বোঝা মনে করছো? নিহিলার কথায় আমান শেখ মলিন হাসলেন। দেখ মা, মেয়ে যখন হয়েছিস বিয়ে তো দিতেই হবে। যদি ভালো পাত্র পাই অবশ্যই এগোবো। নিহিলা সবার দিকে তাকালো। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকেই। তার মানে সবাই এটা জানতো। রাহান ভাই আশেপাশে নেই, বোধহয় রুমে। সে তাচ্ছিল্য হাসলো। এখনও কেন মানুষটার কথা ভাবছে? পরিবারকে একবার কষ্ট দিয়ে ফেলেছে, এইবার আর কোনো বিরুদ্ধে যাবে না। ওপরতলায় নিহিলার চোখ যেতেই দেখলো রাহান দাঁড়িয়ে আছে। নিহিলা চোখ সরিয়ে নিয়ে বড় বাবার দিকে তাকালো। তোমরা আমার কাছের মানুষ, আমার ভালো চাইবে। তোমরা রাজি থাকলে আমিও রাজি। বলতেই নিহিলা আরেকবার তাকালো উপরে। রাহান ভাই রুমের ভেতরে চলে যাচ্ছে। নিহিলা মলিন শ্বাস ফেলল। সে দ্রুত বসা থেকে উঠে সিঁড়ি উঠতে নিতেই নিচের শোরগোলের আওয়াজে থেমে গেল। বড় বাবা হাসছেন। আমান শেখ রেহেনা বেগমকে উদ্দেশ্য করে মিষ্টি আনিয়ে বোনকে খাওয়াচ্ছেন। নে, আর একটা নতুন সম্পর্কের জন্য মিষ্টি মুখ কর। নিহিলা থেমে গেল। মানে কি এসবের? অরিন দৌড়ে এগিয়ে এলো। রাহান ভাইয়ের সাথেই তো তোর বিয়ে। অরিনের কথা শুনে নিহিলার দৃষ্টি এতক্ষণ রাহান যেখানে ছিল সেখানে দিল। তার মানে সব কিছুর মূল রাহান ভাই। সাফাত খুশি হলো। যাক, এইবার যদি নিহিলা একটু ভালো থাকে তবে তার নিজেরও অপরাধবোধ কম হবে। তবুও বুকের কোথাও জানি চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। সাফাত নিজের ওপরেই তাচ্ছিল্য হাসল। সে তো এসবেরই প্রাপ্য, তার আরও শাস্তি দরকার। নিহিলা নিজের রুমে যাওয়ার আগে রাহান ভাইয়ের রুমের সামনে গেল। দরজায় হাত দিয়ে ঠোকা দিতে নিতেই দরজা খুলে গেল। তার মানে দরজাটা এমনি আটকানো ছিল। নিহিলা লজ্জা পেল। এভাবে অন্যের দরজা খুলে ফেলল। হোক না ভুলবশত, কিন্তু এটা তো কেউ বিশ্বাস করবে না। নিহিলার ভয় হলো, এখন যদি মানুষটা নিচে গিয়ে আহান অনিনের যে কোনো একজনকে বলে যে নিহিলা বিয়ের কথা শুনে খুশিতে রাহানের রুমের দরজা খুলে ঢুকে পড়েছে। নিহিলা নিজেকে শান্ত করলো। পাগল নাকি সে? ভেতরের উৎফুল্লতার জন্য এসব উল্টোপাল্টা ভাবছে। মানুষটা জীবনেও এসব বলবে না। গম্ভীর স্বভাবের হয়ে এমন মজার কথা বলবে না। নিহিলা তাকালো। মানুষটা ব্যালকনির দরজার কাছে ওই দিকে মুখ করে আছে। তার মানে নিহিলাকে দেখেনি।
নীলা আস্তে করে পিছু ফিরে নিতেই রাহানের কণ্ঠস্বর শুনে থেমে গেল। অন্যের রুমে অনুমতি ছাড়া দরজা খুলে ঢুকে যাওয়া এটা কোন ধরনের স্বভাব? নিহিলা তাকালো। মানুষটা দিব্যি পকেটে হাত দিয়ে ওই দিকে মুখ করে আছে, কিন্তু ভেতরে কে ঢুকেছে সেটাও বা কীভাবে বুঝতে পেরেছে। নিহিলা লজ্জা লাগলো, কিন্তু এখন লজ্জা পেলে চলবে না। ধরা যখন পড়েছে এখন আর লজ্জা করে লাভ নেই। আমি আসলে রুম লক কিনা দেখতে গিয়ে ভুলে দরজা খুলে গিয়েছি। বিয়ে শুনে মনে পড়েছে? রাহান ফিরে তাকাতেই নিহিলা চোখ বড় করে তাকালো। বলে কি এসব? আজকে চিনতে পারছে না সেই মানুষটাকে। এতক্ষণ একরকম, এখন আরেক রকম। দেখুন, যেমন ভাবছেন তেমন না। আমি শুধু এসেছি। ভালোবাসো আমাকে সেটা জানাতে? আইনও আমার স্বভাবটাকে প্রথমে সবার অপছন্দ হলেও আস্তে আস্তে প্রেমে পড়ে যেতে বাধ্য। এটা আর বলা লাগবে না। নিহিলা তাকালো। নিজেকে কি মনে করে কে জানে? এই মানুষটাকে সে নিজের অজান্তে কিভাবে ভালোবেসে ফেলেছে। ভালো যখন বেসে ফেলেছে এখন আফসোস করে লাভ নেই। নিহিলা রেগে গেল। সে রাহানের দিকে আঙ্গুল তাক করে এগিয়ে যেতেই রাহান থামিয়ে দিল। একেবারে হালাল হলেইছ, এখন হারামের পর্যায়ে। এত উতলো হচ্ছ কেন মেয়ে? মানে কি? রাহান নিহিলার দিকে তাকিয়ে ঠোঁটের কোণা প্রশস্ত করলো। মানে এই যে সব উল্টো কাজগুলো তুমি করছো, যেগুলো ছেলেদের করা উচিত সব তুমি করে ফেলছো। হবু বরের রুমে ঢুকে যাওয়া, ছুতে চেষ্টা করা, এগুলো তো ভালো না মেয়ে। নিহিলা আঙ্গুল তুলে আবারও কিছু বলতে নিতেই তার কান্না পেয়ে গেল। সে রেগে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিহিলা বেরিয়ে যেতেই রাহান হাসল। পরের দিন ঘুম থেকে নিহিলা বেশ বেলা করে উঠল। ঘুম ভাঙতেই সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখল বাসার ডেকোরেশন হচ্ছে আবারও নতুন করে। নিহিলা নিচে নেমে অরিন আহানদের সামনে বসল। অরিন আহান তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নিহিলা তাদের দুজনের দিকে সরু চোখে তাকালো। কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠলো? নিহিলার কথায় অরিন ভ্রু কুচকালো। কেন? নিহিলা সোফায় বসতে বসতে অরিনের জবাব দিল। মানে এই যে তোরা আজ তাড়াতাড়ি উঠলি কেমনে? নিহিলার কথায় আহান বসার মধ্যেই দুহাতের তালি দিয়ে উচ্চস্বরে হেসে উঠল। তা শুনে নিহিলা আহানের দিকে আট চোখে তাকাতেই অরিন থামিয়ে দিল। আমি তাড়াতাড়ি উঠেছি নাকি তুই রাতে কল্পনা করতে করতে ঘুমাতে দেরি করেছিস সেটা বল। ঘড়ির দিকে একটু তাকান তো। অরিনের মুরব্বি টাইপ কথা শুনে নিহিলা ভ্রু কুচকে ঘড়ির দিকে তাকাতেই দেখল বেলা 2টো বাজে। নিহিলা থম মেরে রইল। আজ এত সময় ঘুমালো, সে টেরই পেল না। কেমনে কি? ততক্ষণে রিহিও এসে সামনে দাঁড়ালো। নিহিলা তাকাতেই সে হেসে দিল। কিরে নতুন বউ, জামাই কই? ইমন এখানে কেন থাকবে? আমাকে রেখে গিয়েছে একটা স্পেশাল দিনের জন্য। আপাতত আজকে এখানেই আছি। কেন, আমি আছি বলে তুই কি বেশি খুশি হসনি? হব না কেন? আর ভাইয়া চলে যাওয়ার সময় তো দেখলামই না। তুই দুপুরে ঘুম থেকে উঠলে উনি রয়ে যাবে নাকি? আর সন্ধ্যায় আসবে বলল। নিহিলা চারপাশে তাকালো। আরও বিভিন্ন ফুল নিয়ে দুজন ঢুকছে। নিহিলা সবার দিকে তাকালো। সবার মুখভঙ্গি স্বাভাবিক। নিহিলার খটকা লাগলো। সে সন্দিহান কণ্ঠে রিহির দিকে তাকালো। আজ তো তোদের কারোর বার্থডে নয় আমার জানা মতে, তাহলে হুট করে এমন করে সাজাচ্ছে কেন? আর বাসায় এত ফুল নিয়ে ঢুকছে তবুও তোরা স্বাভাবিক। একটা স্পেশাল দিন। কি ব্যাপার, তোরা ইদানিং আমার কাছ থেকে কথা লুকোচ্ছিস? সত্যি করে বলতো। নিহিলার কথায় আহান হাই তুলে দুহাত সোজা করে তুলে আয়েশি ভঙ্গিমা থেকে পিঠ সোজা করে বসল। কি বলি লজ্জার কথা। আহানের এমন কথায় নিহিলা তাকালো। কি এমন লজ্জা? আহান আরও কিছু বলতে নেবে, তখনই অরিন থামিয়ে দিল। আমরা চলে যাব 5 দিন পরে। অরিনের কথা শুনে নিহিলার মন খারাপ হলো। তারা চলে যাবে। নিহিলা অন্যমনস্ক হতেই অরিন হাসলো। তোর জন্যই 5 দিন আছি, বিকজ তোর বাইরে যাওয়ার ডিটেল সব নতুন করে বানানো লাগবে। তুই সহজ যাবি, চিন্তা করিস না। চিন্তা করছি না তো। ও আচ্ছা, তাই নাকি? চিন্তা তো করছিসই। কখন করলাম?
নীলার কথা শুনে আহান হাসি হাসি মুখ করে বলে উঠল, তুমি কিন্তু কালকে ভাইয়ের রুমে ঢুকেছো, তা আমি দেখে ফেলেছি। যদিও বা লুকিয়ে ঢুকেছো, বাট ব্যাড লাক, আহান ভুলবশত দেখে ফেলেছে। নিহিলা থম মেরে রইল। ছি, কি লজ্জা! তবুও সে মাথা উঁচু করে তাকালো। সে ভেতরে ভেতরে মিইয়ে গেছে, তা এদের বোঝানো যাবে না। এরা বুঝতে পারলে তাকে হেনস্থা করতে দু দণ্ডও ভাববে না। তো তো কেন গিয়েছিস সেটা জানতে পেরেছি। যদিও বা বড় ভাইয়া বলতো না, কিন্তু আমি জোর করেছি বিদায় বলেছি। তাই তো এত আয়োজন। অরিনের কথায় নীলা বুড়ো কুচকে তাকালো। কি বলেছে তোর বড় ভাইয়া? এই যে আমরা চলে যাব, তাই তুই কালকে ভাইয়ার রুমে গিয়ে বলেছিস তোরা যেন নিয়েছে। অনুষ্ঠানটা দরকার হলে পরে হবে, আগে ঘরোয়াভাবে আগতটা হয়ে যাক। তাই তো এসবের আয়োজন। নয়তো আমাদের সাথে এইবার তো তুই যেতিসই না, 2 মাস পরে যেতিস। আমরা কালকে চলে যেতাম না হলে। নিহিলা থমকালো, তার কাশি উঠে গেল। শেষ পর্যন্ত এসব বলেছে সে। নিহিলা মানুষটাকে চিনে উঠতে পারছে না। তার মাথা এভাবে কাটবে সে ভাবেই নি। খাওয়া দাওয়ার পরে নিহিলার নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই আবার পিছু ফিরে রাহানের রুমের দিকে তাকালো। দরজা বন্ধ। সে বুঝে উঠতে পারে না এই ছেলেটা সারাদিন রুমের ভেতরে কিভাবে থাকে। নীল একটা দম বন্ধ হয়ে আসে। এত সব ভাবনা আসতেই সে দূরে সরিয়ে দিল। এইসব ভাবা তার কাজ নয়। সে যেটা জিজ্ঞেস করতে এসেছে সেটাই করে চলে যাবে, উল্টো পাল্টা কিছু ভাববে না। সে রাহানের রুমের কাছে গিয়ে ঠোকা দিল। রাহান বেশ আয়েসি ভঙ্গিতে দরজা খুলে সোফায় বসে পড়ল। আমাকে না দেখে এক মুহূর্ত কাটছে না, তাই না? রাহানের কথা শুনে নিহিলা কিছু বলতে যাবে, তার আগেই সে থামিয়ে দিল। উল্টাপাল্টা এক্সপ্লেইন করা লাগবে না। আই নো মিস করছো, তাই বাহানা তো একটা দিতেই হবে। নিহিলা থমকালো। কি উল্টো পাল্টা কথা! নিহিলা মুখ খুলতে নিতে রাহান সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বাট ডোন্ট ওয়ারি, আমি বুঝে নিয়েছি, বাহানা দেওয়া লাগবে না। এইবার আমার মোবাইলটা এদিকে পাস করো তো দেখি। নিহিলা রাগী দৃষ্টিতে তাকালো। কি আজব! মানুষটা ইদানিং নিজে থেকেই সব বলে নিহিলাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। অদ্ভুত তো। আই নো আমি অদ্ভুত। খাট থেকে মোবাইলটা দাও। নিহিলা তাকালো। রাহান সোফার এখানেই দাঁড়িয়ে আছে। খাট থেকে এটার দূরত্ব 2 সেকেন্ডও না। তবুও নিহিলাকে আদেশ করছে। আমি মোবাইল দেওয়ার জন্য এসেছি। হ্যাঁ, আপনার হাত নেই? বড়দের মুখে মুখে তর্ক করা অনুচিত। নিহিলা জানে সে কথায় পারবে না, তাই চুপচাপ মোবাইল এগিয়ে দিতেই রাহান মোবাইল নিয়ে আবারও বসে পড়ল। এখন দেখা শেষ হলে চলে যাও। আফটার অল কালকের মতো আবার তোমারই মাথা কাটবে। শেষের কথাটা বলতে রাহান হেসে দিল। তা দেখে নিহিলার রাগ নিমেষে পড়ে গেল। মানুষটার হাসি কি সুন্দর, অথচ হাসেই না। নো, আমার হাসি সুন্দর। এইভাবে তাকিয়ে নিজেকে বেহায়া প্রমাণ করছো। নিহিলার চেহারা মুহূর্তের মধ্যে পানসুটো আকার হতে গেল। লোকটা কোনো দিনই বোধহয় মিষ্টতা মিশ্রিত কথা বলবে না। নিহিলা রুম থেকে বেরিয়ে নিজেই নিজেকে গালি দিল। জানে না কেন বিয়ে ঠিক হওয়ার পর থেকে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তার। যেটা ভেবে যায় সেটার কিছুই হয় না। মানুষটার সামনে দাঁড়ালে সে অন্য এক নিহিলা হয়ে যায়। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে এখন মানুষটাকে প্রতি মুহূর্তে দেখার ইচ্ছে জাগে। কিন্তু সে স্বীকার কিছুতেই করবে না। যেমন মানুষটা এতদিন ভালোবেসেও চুপ ছিল, এখনও কিছুই দেখায় না। তবে একটু হলেও গম্ভীর খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। তা দেখে নিহিলার ভালো লাগলো। সন্ধে গড়িয়ে আসতেই বাড়িটার ভেতরে ফুলে ফুলে ভরে গেল। নিহিলা অরিনের সাথেই বসেছিল। দরজা ধাক্কানোর শব্দে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখল রিনা আহমেদ একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি নিহিলার দিকে তাকিয়ে হেসে শাড়িতেই এগিয়ে দিল রেহিকে। নে ধর, মহিলাকে পরিয়ে দে, সুন্দর করে পরিয়ে দিবি কিন্তু। রিনা আহমেদ তাড়াতাড়ি করতে বলে বেরিয়ে গেলেন। নিহিলা রিহির হাতে থাকা শাড়িটির দিকে এক পলক তাকালো। হালকা গোলাপি জামদানি। বেশ কিছুক্ষণ পরে রেহানা বেগম এসে মেয়েকে পরম আদরে গালে হাত বুলিয়ে জড়িয়ে ধরলেন। নিহিলাও মায়ের গলা জড়িয়ে ধরে আষ্টপৃষ্টে গুটিয়ে রইল। তার মেয়েটা বড় হয়ে গিয়েছে, বিয়েও হয়ে যাচ্ছে। তবে এটুকু নিশ্চিত আছে এই ভেবে যে সে তার ফুপির কাছে ভালো থাকবে।
এতদিন তো চিন্তা ছিল মেয়েকে বিয়ে দিলে সেই পরিবারে সুখী থাকবে তো, কিন্তু এখন আর সেই চিন্তা নেই। তিনি মেয়ের কপালে পরম আদরে চুমু খেলেন। রিনা আহমেদ এসে দেখতেই নিহিলাকে সেজে দেখে গালে হাত বুলিয়ে দিলেন। কি সুন্দর লাগছে। আরও সাজলে সুন্দর বেশি লাগতো। পাশ থেকে অরিনের কথা শুনে রিনা আহমেদ হেসে দিলেন। শোন রাহান, বেশি সাজ পছন্দ করে না, তাই তো সবই সিম্পলের মধ্যে হয়ে যাচ্ছে। নয়তো আজকে মেহমান বলারও কথা ছিল, কিন্তু রায়হান চায় ঘরোয়াভাবে সব হোক, যা থাকবে ঘরের একদম কাছে। বলেই তিনি নিহিলার দিকে তাকালেন। কি রে, তুই খুশি না? রিনা আহমেদের কথা শুনে নিহিলা মাথা নিচু করে ফেলল, যার অর্থ রুমে থাকা সবাই নিজ দায়িত্ব বুঝে নিল। আমার গম্ভীর ভাইকে বিয়ে কেমন লাগছে? অরিন পাশ থেকে ধাক্কা দিয়ে কথাটা বলতেই নিহিলা তাকালো। মোটেও গম্ভীর না। নিহিলার কথা শুনে রিনা আহমেদ উচ্চস্বরে হেসে দিলেন। হ্যাঁ, ও আমার সাথে ঠিকই মিষ্টি, কিন্তু ছোট ভাই বোনের সামনে একটু খোলস ঢাকা থাকতো, যাতে করে ওকে ভয় পায় ও শাসন করলে যেন শোনে। হয়েছেও তাই, আমাদের কথা না শুনলেও ওর কথা শোনে। তবে হ্যাঁ, বাইরের গম্ভীর বলে যে ঘরের অতি কাছের মানুষটার সাথেও গম্ভীর থাকবে তা তো না। মাতার মানে বলতে চাচ্ছ আমরা ভাইয়ার কাছে না? অরিন মুখ ফুলিয়ে কথাটা বলতেই রিনা আহমেদ তাকালেন। তা কখন বললাম? আমার পাগলি উল্টো বোঝে। আচ্ছা আয়, নিচে আয়, হুজুর এসেছে। রাত ঘনিয়ে এসেছে। নিহিলা জামা খুলে সিম্পল সুতি কাপড়ে কুর্তি পরে নিল। সে ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার মুহূর্তটা ভাবছে। সে ভাবেইনি সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে থাকা আংটিটার দিকে তাকাল। আংটিটা জলজল করে জানান দিচ্ছে যেন সে এখন একজনের বাগদত্তা, তারই ভালোবাসার মানুষের। নিহিলা কল্পনাও করেনি যে রাহানকে পাবে। নিহিলা ভাবতে লাগলো, সে কি আদৌ এই মানুষটার ভালোবাসার মূল্য দিতে পারবে? তার ভালোবাসার মানুষটি তারই থাকবে তো, কারণ তার যে সেই বিষাক্ত অতীতটা রয়েছে, যাকে ভালোবেসে 4টে বছর দূরে ছিল। কিন্তু পর মুহূর্তে নিহিলা ইতিবাচক ধারণা খুঁজে নিল। হয়তো সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই এমন হয়েছে, নয়তো সেই ভালোবাসা পেয়ে গেলে এই মানুষটার দেখাই তো নিহিলা কোনো দিন পেত না। নিহিলা চাঁদের দিকে তাকালো। আজ বহুদিন পরে সে প্রাণ খুলে হাসলো। আজ তার মন ভীষণ ভালো, তার চোখ গড়িয়ে পানি পড়ছে, আবার মুখে হাসি। এটাকেই বোধহয় বলে খুশির কান্না। সে বিড়বিড় করে বলল, মাঝে মাঝে কিছু খারাপ হওয়া ভালো। হ্যাঁ, সাময়িক কষ্ট পেতে হয়, কিন্তু সেই খারাপটার পরেই ভালোবাসার সান্নিধ্য পাওয়া যায়। নয়তো এই মানুষটাকে তো আমি কোনো দিন চোখের দেখাও দেখতাম না। নিহিলার সাফাতকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে জাগলো। তার ইচ্ছে হচ্ছে এখনই গিয়ে ওকে বলতে যে তুমি আমাকে পথ করে দিয়েছো বলেই এমন সুন্দর মুহূর্ত পাচ্ছি, নয়তো এমন সুন্দর মনের মানুষকে নিজের জীবনের সাথে কোনো দিনও পেতাম না। আমার কথা ভাবছে বুঝি? নিহিলা চমকে পেছনে তাকাতেই দেখলো রাহান বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। নিহিলা ফিরে চোখ মুছে নিল। কেন আপনার কথা সব সময় ভাবি? এমন ধারণা কেন আপনার? আই নো তুমি স্বীকার করার মেয়ে নাও, তাই আশাও করছি না। আপনি এ রুমে কান্না করেছো কেন? চোখে ভুল দেখেছেন। আই নো আমাকে পেয়ে খুশি হয়েছে। বাজে কথা। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। বলেই রাহান রুম থেকে বেরিয়ে যেতে নিতেই নিহিলা তাকালো। এটা বলতে এসছেন নাকি? রাহান ভ্রু নাচিয়ে এগিয়ে এলো। তো কি আশা করছো? বলেই রাহান পর মুহূর্তে নিহিলার দিকে সরু চোখে তাকালো। এই মেয়ে, তোমার ভাবতে সুবিধা লাগছে না? উল্টো পাল্টা কিছু ভাবছো না তো? নিহিলার কি হলো জানি না, সে হুট করে এগিয়ে গিয়ে রাহানের একদম কাছাকাছি দাঁড়ালো। ছেড়ে যাবেন না তো কোনোদিন? রাহান এগিয়ে এসে তার 2 হাত মুঠোয় ভরে নিল। রাহান কথা দিয়ে কথা রাখে, এরও নিশ্চিত থাকতে পারো। কথা দিন। বলেই নিহিলা হাত বাড়িয়ে নিতেই রাহান ভ্রু কুঁচকে তাকালো। কেন? সেটার বাহানা দিয়ে আমার হাত ধরতে চাও? ঘুমিয়ে যাও মেয়ে, নয়তো উল্টো পাল্টা আচরণ করবে। বলেই
সে বেরিয়ে গেল। আর নিহিলা তার যাওয়ার পানে তাকিয়ে হাসল। তার গ্রীষ্মের কড়া রোদের মাঝে এক মুঠো বসন্ত হয়ে মানুষটা এসেছে, তার জীবনটাকে বসন্তের বাতাসে দুলিয়ে দিয়েছে। সে এটার আস্থা যেভাবেই হোক রাখবে, মানুষটাকে কোনো দিন কষ্ট পেতে দেবে না, কোনোভাবেই না। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক নিহিলা ও রাহান। সমাপ্ত।